নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। 190তম মঙ্গল কথার সুপ্রিয় কথনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, আজ একটা বিশেষ দিন। আজ 26 সেপ্টেম্বর 2020। 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন এই দিনটিতে। অর্থাৎ তার জন্মের পর 200 বছর পেরিয়ে গেল। এই 200 বছর পেরিয়ে যাওয়ার পরে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা বিদ্যাসাগর উপাধিপ্রাপ্ত সেই মানুষটিকে আমরা কতটা কিভাবে পেয়েছি এবং বিনিময়ে তাকে কি কি দিয়েছি, এটা একটু ভাবনার বিষয়। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, হয়তো খেয়াল করছেন যে আজকে আমি অন্যান্য দিন যে পোশাক পরে বসি, আজকে সেই পোশাক পরিনি। আজকে আমার পোশাকের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখানে একটা চিহ্ন আছে। চিহ্নটা হচ্ছে একটা কাঁচির চিহ্ন বা একটা কাঁচি এখানে আছে। এই কাঁচিটা হচ্ছে একটা প্রতীক। এই কাঁচিটাকে একটা প্রতীক হিসেবে দেখুন এবং একটু অনুরোধ করি, বোঝার চেষ্টা করুন কেন এই কাঁচিটা রাখা। কারণ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে ভাষা শিখেছি। তিনি আমাদের বর্ণমালা দিয়েছেন। তিনি আমাদের নারীদের দুর্দশা দূর করার জন্য প্রাণপাত করেছেন। প্রাণের হুমকিও তাকে নিতে হয়েছে, কিন্তু তারপরে তার বিনিময়ে স্ত্রী শিক্ষার প্রচার প্রসার, বাল্যবিবাহ বন্ধ করা, বিধবা বিবাহ প্রত্যাবর্তন করা, বিধবা বিবাহ আমাদের শাস্ত্র থেকে ঘেঁটে বের করে প্রত্যাবর্তন করা এবং আইন পাশ করিয়ে সেটা করানো, এই সব কিছু করেছেন। কিন্তু আমরা কি দিয়েছি? বিদ্যাসাগরকে আমরা কি দিয়েছি বিনিময়ে? আমরা কি দিয়েছি? সেটাই হচ্ছে এই বিশেষ চিহ্ন। অর্থাৎ আমরা তাকে আমাদের সব কিছুর থেকে কেটে ফেলেছি, ছেড়ে ফেলেছি। ভাষাটা পর্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা ভাষার জন্য বিন্দুমাত্র মাথা ঘামাই না। বাংলা আমাদের কাছে এখন এমন একটা ভাষা, যে ভাষাটা আমার ছেলে ঠিকমতো জানে না, আর জানে না বলে সেটাতে আমার গর্ব অনুভূত হয়। যে ভাষা তিনি জন্মদাতা, যে ভাষায় আমরা কথা বলছি, যে বর্ণমালা তাঁর সৃষ্টি, বিনিময়ে আমরা কি দিয়েছি? এই কাঁচি। এবং কয়েকদিন আগেই আপনারা জানেন, গত মাসে বা তার আগের মাসে এক অধ্যাপিকা বিদ্যাসাগরের ব্যক্তি জীবন নিয়ে কুৎসা করেছেন। কলকাতা শহরে নাকি তার আর একটা পরিবার ছিল, সেই পরিবারে এক বিধবা রমণীর সঙ্গে তার নাকি সম্পর্ক হয়েছিল, এবং শুধু সেখানেই শেষ নয়, তার সঙ্গে তার সন্তানও ছিল, ইত্যাদি ইত্যাদি কুৎসা করা হয়েছে। অর্থাৎ এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার যে আমরা মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, আমাদের দুর্ভাগ্য, আমরা তাকে ছেঁটে ফেলেছি। তো আজকের মঙ্গল কথা 190তম পর্বে বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকের অন্যতম প্রধান বিষয়। জানেন, আপনারা যারা সকালের অনুষ্ঠানে ছিলেন তারা জানেন, আজকে সকালেও আমি সেটাই করেছিলাম। ব্যবহার নিয়ে কথা বলেছিলাম যে আমাদের ব্যবহার কেমন, কি আমাদের ব্যবহার, সে ব্যবহারের মাধ্যমে আমরা কি দিই বা কি দেখাই। সেখানে বারবার ঘুরে ফিরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। সৌভাগ্যের বিষয়, আজকে উত্তরবঙ্গ থেকে আমার সঙ্গে যোগ দেবেন আলোচনায় লেখক সাংবাদিক, আমার এক সময়কার সহকর্মী যুগান্তর পত্রিকার বিশ্বদেব চট্টোপাধ্যায়। যদি নেট সংযোগ, টেলিফোন সংযোগ সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তিনি অবশ্যই আমাদের সঙ্গে যোগ দেবেন জগৎ পরিক্রমার পর। বিশ্বদেব বাবুকে কেন বেছে নেওয়া সেটা না হয় তখনই বলবো, তবে প্রস্তুত থাকুন এই জন্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের এই মানুষটিকে প্রতি আমাদের আচরণে একটা ব্যাখ্যা আজকে উঠে আসবে। বিশ্বদেব বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারলেও আসবে, না পারলেও আসবে, তাই তার জন্য প্রস্তুত থাকুন। প্রত্যেক দিনের যে কথাগুলো সেগুলো বলি। আপনার দেওয়ালে সম্ভব হলে ওয়াচ পার্টি করুন বা শেয়ার করুন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করানোর অনুরোধ রাখি। জগৎ পরিক্রমায় যাওয়ার আগে মনে করিয়ে দিই,
সত্যনিষ্ঠ, নির্ভীক, ইতিবাচক সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের সকলের সঙ্গে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক বলবৎ রয়েছে। আজকে গর্বের সঙ্গে বলি 190তম দিন। কেউ একজন এখানে একদিন একটা মন্তব্য লিখেছিলেন, আপনার কবে করোনা হবে দাদা? এখনো পর্যন্ত হয়নি ভাই, আমাদের পরিবারের কারোরই হয়নি, কারণ আমরা ইতিবাচকতার মধ্যে আছি বলে হয়নি। তবে হবে না এই গ্যারান্টি দেওয়া যাবে না। আজকে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য আছে, আপনারা টিজারে দেখে থাকবেন, যে বিশ্ব জুড়ে ভ্যাকসিন বেরোনোর আগে 20 লক্ষেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকেরই আন্তর্জাতিক খবর যা বলছে তা হলো, ইউরোপ আমেরিকা জুড়ে নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় বহু ক্ষেত্রে লকডাউন বা অন্যান্য নিষেধাজ্ঞা বলবৎ করার কথাবার্তা চলছে। আজকে এই কথাবার্তা শোনা যাচ্ছে জাতিসংঘের সাধারণ সম্মেলন যেটি চলছে, যেটা ভার্চুয়াল যে বৈঠক হচ্ছে, সেখানে স্পষ্ট করে জাতিসংঘের ভূমিকা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আজকে তার ভাষণ ছিল, তার সন্ধ্যে 6:30 নাগাদ তার ভাষণে তিনি স্পষ্ট করে জাতিসংঘের কোভিড নিয়ন্ত্রণ এবং অন্যান্য ক্ষেত্রে ব্যর্থতার কথা বলেছেন, জানি আমরা কয়েকদিন আগেই বিশদ আলোচনা করেছি। তাই অনুরোধ করব, যদি মনে হয় এই সংবাদ মাধ্যমটি অন্য সকলের কাছে পৌঁছানো দরকার, তাহলে অনুরোধ করব নয়, মনে করবো যে এটা আপনার দায়িত্ববোধ হিসেবে আপনি করবেন। আপনার দেওয়ালে ওয়াচ পার্টি করুন বা শেয়ার করুন, করে এখানে আসুন, আর বন্ধুদের নাম এখানে ট্যাগ করুন যাতে তারা আসতে পারেন। কারণ আমরা কোনো প্রোপাগান্ডা মেশিনারি নই, আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দল নেই, আমাদের সঙ্গে এমন কোনো শিল্প গোষ্ঠী নেই যে সমস্ত শিল্পগোষ্ঠীরা মিডিয়া নিয়ন্ত্রণ করে। মিডিয়া সংক্রান্ত, ফেসবুকের নিয়ন্ত্রণ সংক্রান্ত নানান কথাবার্তা বিশ্বজুড়ে আলোচনা চলছে। কারণ কোভিড পরিস্থিতির মধ্যে কোন মিডিয়া তার ভূমিকা ঠিকমতো পালন করছে কি করছে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলুন যাই, আজকের জগৎ পরিক্রমায় যাওয়ার আগে বিশেষ খবরগুলো আপনাদের জানিয়ে দিই। আজকের জগৎ পরিক্রমা সবকিছুই রয়েছে তাতে। ভ্যাকসিন আসার আগে বিশ্বজুড়ে 20 লক্ষ প্রাণ কেড়ে নেবে কোভিড, বলল হু। ইউরোপ জুড়ে নতুন করে সংক্রমণ বাড়ছে, কোভিডের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। জঙ্গিবাদ আর পারমাণবিক মাস্তানি, 70 বছরে পাকিস্তান এইটুকুই দিয়েছে, জাতিসংঘে বলল ভারত। বন্ধুরা, এবারে জগৎ পরিক্রমা। মনে করিয়ে দেবো আপনাদের যে বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে আলোচনার জন্য আজকে উত্তরবঙ্গ থেকে বিশ্বদেব চট্টোপাধ্যায়, লেখক সাংবাদিক, আমার এক সময়কার সহকর্মী, অত্যন্ত বিদগ্ধ মানুষ, তিনি যোগ দেবেন যদি ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য সংযোগ সবকিছু ঠিকঠাক থাকে, না হলে তার পক্ষে যোগ দেওয়া সম্ভব নয় কুসঙ্গতভাবে। তাই চলে যাই জগৎ পরিক্রমাতে। তবে বিশ্বদেববাবু যোগ দিতে পারুন বা না পারুন, বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে বেশ কিছু বক্তব্য কিন্তু আছে, এখনো আছে, সেটা আমি অন্তত বলতে পারবো। তাঁর বয়ানেও বলবো, আমার বয়ানেও বলবো, আলোচনাটা হবে, কথাটাও হবে, কারণ কথাটা হওয়া দরকার। কারণ আমরা বিদ্যাসাগরকে এইটাই দিতে পেরেছি, আমাদের সমস্ত কিছু থেকে বিদ্যাসাগরকে আমরা এই প্রতীক দিতে পেরেছি বলে এই প্রসঙ্গ উঠে আসা উচিত। প্রথমেই যাব নিউ ইয়র্ক, কিন্তু ঘটনাটা ঘটছে নতুন দিল্লি থেকে। জাতিসংঘের সাধারণ সম্মেলনে আজ শনিবার ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি তাঁর ভাষণে বিভিন্ন বৈশ্বিক বিষয় যেমন উঠে এসেছে, সেরকম তার পাশাপাশি ভারতের দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকা প্রসঙ্গ বেশ কিছু কথা তিনি বলেছেন। প্রসঙ্গত আজকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রেকর্ডেড ভাষণ, অর্থাৎ কিনা ভার্চুয়াল ভাষণ, সেটাও আজকেই ছিল। তাকে নিয়ে বেশ কিছু নাটক হয়েছে, সে নাটকের প্রসঙ্গে আসছে পরে। আগে মোদির ভাষণ সম্পর্কে বলি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকা জুড়ে শান্তি বজায় রাখার জন্য এবং এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারত প্রথম থেকেই প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করার চেষ্টা করে চলেছে এবং এখনো করছে। পাশাপাশি তিনি একথাও বলেছেন, মানবিক উন্নয়নের জন্য ভারত মানবিকতার খাতিরে বহু ক্ষেত্রে এমন কাজ করেছে যেখানে তার নিজের স্বার্থ নয়, আগে অন্যের স্বার্থ দেখেছে, কোথাও আগ্রাসন করেনি। কথাগুলো সত্য।
এর পাশাপাশি কলম্বো থেকে একটা সংবাদ হচ্ছে, শ্রীলঙ্কার যে বৌদ্ধ সম্প্রদায় রয়েছে তাদের উন্নয়নের জন্য $15 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিলেন এবং এ বিষয়ে একটি চুক্তি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি বলেছেন শ্রীলঙ্কার কুশিনগর, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের এই দ্বিপাক্ষিক বৌদ্ধ সম্পর্কের যে প্রথম অনুষ্ঠানটি হবে সেটা হবে উত্তরপ্রদেশের কুশিনগরে। এবং পাশাপাশি এটাও জানা গেছে যে শ্রীলঙ্কার অভ্যন্তরে বৌদ্ধ সংস্কৃতি আরও বেশি যাতে উন্নতি হয়, তার যাতে গতি থাকে, সেজন্যই ভারতের $15 মিলিয়ন সহায়তা। মাথায় রাখুন, সম্রাট অশোকের সময় তাঁর পুত্র কন্যাকে তিনি পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। বৌদ্ধ ধর্ম নয়, আমি এটিকে একটি দর্শন হিসেবে দেখি। আপনারা জানেন বহু অনুষ্ঠানে নিয়ে আমার বলেছি। আবার ফিরে যাচ্ছি জাতিসংঘে মোদির ভাষণে। তিনি বলেছেন, এখানে তিনি কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের ভূমিকা। তিনি বলেছেন বিগত 8-9 মাস ধরে গোটা পৃথিবীতে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মহামারী অতিমারী যে পরিস্থিতিতে গেছে তাতে জাতিসংঘ ঠিক কতটা সকলকে নিয়ে, আবার ভালো করে শুনুন, জাতিসংঘ ঠিক কতটা সকলকে নিয়ে সুসংহতভাবে এমন কোনো কাজ করে দেখিয়েছে যাতে করোনা মোকাবিলা করা যেতে পারে। প্রশ্ন তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী। আরও প্রশ্ন তুলেছেন জাতিসংঘের কাজের সেরকম প্রতিক্রিয়া কোথায়, জাতিসংঘের উদ্যোগগুলির বা প্রতিক্রিয়া কোথায়। এবং তিনি একথাও জানতে চেয়েছেন যে এই মুহূর্তে জাতিসংঘ কেন করোনা নিয়ন্ত্রণে ঠিকমতো ভূমিকা গ্রহণ করছে না। যে দেশগুলো করোনা ছড়াচ্ছে বা ছড়িয়েছে বা বিভিন্নভাবে করোনা সংক্রমণের সঙ্গে বিশ্বকে জড়িয়েছে, সেই দেশগুলোকে কেন জাতিসংঘ আলাদা করে তলব করে তাদের কাছ থেকে এ ব্যাপারে জবাব চাইছে না। অর্থাৎ তিনি ইঙ্গিত করেছেন চীনের দিকে, তার পাশাপাশি চীনের যে সমস্ত বন্ধু বা মিত্র দেশগুলি রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, রাশিয়া রয়েছে, তাদের ক্ষেত্রেও তিনি ইঙ্গিত করেছেন, সরাসরি নাম করেননি, কিন্তু কথাটা বলতে চেয়েছেন। বেরুট লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে যাকে ভাবা হয়েছিল, সেই জার্মানির প্রাক্তন লেবানিজ রাষ্ট্রদূত মুস্তাফা আদিব, তিনি লেবাননের সংসদে যথেষ্ট সমর্থন আদায় করতে ব্যর্থ হলেন। গত 31শে অগস্ট ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি তাঁরই নির্দেশে এই মুস্তাফা আদিবকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সংসদে তিনি যথেষ্ট সমর্থন আদায় করতে ব্যর্থ হলেন। আপনাদের মনে করিয়ে দেব, 4 অগস্ট তারিখে লেবাননের রাজধানী বেইরুটের বন্দরে একটি মস্ত বড় বিস্ফোরণে 190 জনের ওপর মানুষের মৃত্যু হয়েছিল। বহু মানুষ সেই সময় গৃহহারা হন। গোটা দেশ জুড়ে বিশাল সংকট ছড়িয়ে পড়ে এবং কোনো জঙ্গি বাহিনী এর সঙ্গে সংযুক্ত আছে এরকম কোনো সুস্পষ্ট নির্দেশ না পাওয়া গেলেও এটা স্পষ্ট বোঝা গেছে যেটা একটা সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছিল, কারণ প্রচুর পরিমাণে বিস্ফোরক জড়ো করা হয়েছিল বহুদিন ধরে এই বন্দরটিতে, বন্দরের যে সমস্ত গোডাউন সেখানে। এবং তারই অভিজ্ঞতায় সে দেশের সরকার পতন ঘটে। এখন নতুন করে সরকার গঠনের চেষ্টাটা আবার ধাক্কা খেল, অর্থাৎ লেবাননের ভেতরে রাজনৈতিক অস্থিরতা চলতেই থাকলো। মাথায় রাখুন তার নেপথ্যের কারণটা কি। একটা কথা বলে রাখি, মাঝখানে ভুলে গেছি গোড়ায় বলতে, ইন্টারনেট কিন্তু আজকে খুব সমস্যা করছে, তাই মাঝে মধ্যে বাফারিং হতে পারে, মাঝে মধ্যে জ্বলে যেতে পারে, মাঝে মধ্যে অনেক কিছু হতে পারে। সেগুলোর সঙ্গে নিয়েই থাকতে হবে, আপনাকে বের করে দিতে পারে, আপনাকে আবার ফিরে আসতে হবে, কারণ এই অনুষ্ঠানের সঙ্গে থাকার অর্থ এটা একটা এখন অভ্যাসে পরিণত হয়েছে আমাদের অনেকেরই। আমরা জানি, আমার নিজের ক্ষেত্রে সে একই কথা, অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাসটা কীরকম? একটা অত্যন্ত ইতিবাচক অভ্যাস, যে অভ্যাসটা আমাকে এখনো অক্সিজেন দিয়ে চলেছে। আপনাদের অনেকের ক্ষেত্রে আমি মনে করি একই কথা প্রযোজ্য। ওয়াশিংটন ডিসি এবং মস্কো 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে, আবার শুনুন, 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যেবারে হিলারি ক্লিন্টন, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন, সেই নির্বাচনে রাশিয়া রীতিমতো নাক গলিয়েছিল। শুধু তাই নয়, তার হাতে এখন যথেষ্ট প্রমাণ রয়েছে, যে প্রমাণে তিনি দেখিয়ে দিতে পারেন বলে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনকে জেতানোর জন্য রাশিয়া প্রচুর পরিমাণে বিনিয়োগ সহ অন্যান্য সাহায্য করেছিল, তার তথ্য প্রমাণ তার হাতে এসেছে। এবং একথাও তিনি বলেছেন যে FBI, আমেরিকার যে
গুপ্তচর সংস্থা FBI ইতিমধ্যেই তার হাতে সেই তথ্য তুলে দিয়ে জানিয়েছে তারা কিন্তু আগে থেকেই জানতো হিলারি ক্লিন্টনকে জেতানোর জন্য রাশিয়া আমেরিকার অভ্যন্তরে নির্বাচনী ঘটনাতে হস্তক্ষেপ করেছিল। এখনো পর্যন্ত রাশিয়ার তরফ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে প্রতিক্রিয়া একটাই পাওয়া যাবে, আমরা এ ব্যাপারে কিচ্ছু জানি না। চলুন যাই, আপনাদের নিয়ে যাই জেনেভাতে, জাতিসংঘের সদর দপ্তরে। মাফ করবেন, জাতিসংঘ নয়, জাতিসংঘের একটা দপ্তর আছে সেখানে বটে, কিন্তু এর থেকেও বড় কথা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে স্পষ্ট জানিয়ে দিল আমাদের হাতে এখন যা পরিস্থিতি তাতে গোটা বিশ্বে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছানোর আগে এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে অন্তত 20 লক্ষ মানুষের মৃত্যু ঘটবেই। শুধু তাই নয়, সত্যিকারের সফল ভ্যাকসিন হাতে আসাটা কবে আসবে সেটা কিছুতেই কোনোভাবেই কোনো বিশেষ তারিখ বলা যাচ্ছে না। মাথায় রাখুন, ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে কোভিডের ফলে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য অনুযায়ী এই মৃত্যুর সংখ্যাটা ডবল হয়ে যাবে ভ্যাকসিন হাতে আসার আগেই। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিষয়ক দপ্তরের যিনি জরুরি বিভাগের প্রধান, সে এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান, তিনি আজকে বলে দিলেন যে নতুন করে যে কোভিডের সংক্রমণ ছড়াচ্ছে তার জন্য তরুণ প্রজন্মকে দায়ী করাটা মোটেই ঠিক কাজ হবে না। তার মতে মাইক রায়ান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিষয়ক দপ্তরের প্রধান, ইমার্জেন্সি দপ্তরের প্রধান, অর্থাৎ জরুরি ভিত্তিক দপ্তরের প্রধান, তিনি বলেছেন যে পরিষ্কার করে জানিয়েছেন তরুণ প্রজন্মকে বারবার দায়ী করাটা ঠিক হবে না, কারণ মানুষজন কি করেছে, তারা অধিকাংশ ক্ষেত্রেই লকডাউন উঠে যাওয়ার পর থেকে বাড়িতে প্রচুর মানুষের সমাবেশ ঘটেছে, বড় বড় পার্টি দিয়েছে, এই সমস্ত পার্টির জন্যই অধিকাংশ ক্ষেত্রে আবার নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। আপনাদের এই প্রসঙ্গে মনে করিয়ে দেবো, এইখানেই বলে দেবো, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডস, এই কয়েকটি দেশে কিন্তু এখন আবার নতুন করে সংক্রমণের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। ফ্রান্সে গতকাল যে পরিমাণ সংক্রমণ ঘটেছে সেটা রেকর্ড, অর্থাৎ দ্বিতীয় দফা। এই দ্বিতীয় দফা ব্যাপারটাতে আমার আপত্তি আছে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্বের তাবর গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো স্পষ্ট জানিয়েছিল যে কোনো পরিস্থিতিতে এই দ্বিতীয় দফা কথাটা বলা যাবে না, কারণ কোভিডের প্রথম দফা শেষ হয়নি। অর্থাৎ কখনো কখনো ওই কোভিডের যে ঢেউটা সেটা একটু উঁচু হচ্ছে, কখনো নামছে, কিন্তু কোভিডটা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় দফা এটা ব্যবহার করা যাবে না। তাই মাথায় রাখুন যে ইতিমধ্যে দ্বিতীয় দফা নয়, আসলে সংক্রমণ আবার বেড়ে গেছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে তরুণ প্রজন্মকে এর জন্য দায়ী করে লাভ নেই। অধিকাংশ ক্ষেত্রে মানুষজন জমায়েত করে হয়েছেন প্রচুর পরিমাণে, এবং জমায়েতের ফলে সংক্রমণটা আরো ছড়িয়েছে। মাথায় রাখতে হবে আপনাদের, ঠান্ডার দেশগুলোতে, আমাদের এখানে যেরকম জানলা দরজা খোলামেলা ব্যাপারটা থাকে, ঠান্ডার দেশগুলোতে এই কারণেই তারা ভয় পাচ্ছিলেন যে ফল বা এই হেমন্তকালটা এলেই সেখানে সংক্রমণটা বাড়বে। ঠিক তাই হলো। এখন সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে পৌঁছেছি আমরা, এবং দেখা যাচ্ছে, আমরা ধারণা করা হয়েছিল, আশঙ্কা করা হয়েছিল অক্টোবর নভেম্বরে হবে, সেটা সেপ্টেম্বরেই শুরু হলো, এবং আরও প্রচুর পরিমাণে যে বাড়বে এই নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। আপনাদের আবার মনে করিয়ে দিই যে দেশগুলির নাম একবার বলেছি, আবার মনে করিয়ে দিই, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড এবং আমেরিকাতে এবং নেদারল্যান্ডসে এবং এছাড়াও অন্যান্য কয়েকটি দেশে আবার রেকর্ড পরিমাণে সংক্রমণের ঘটনা ঘটছে। কেউ একজন প্রশ্ন করেছেন কোভ্যাক্সিনের কি সংবাদ? তৃতীয় পর্যায়ে কোভ্যাক্সিনের ট্রায়াল রয়েছে এখন, তবে যতদিন না পর্যন্ত কোনো না কোনো ভ্যাকসিন একেবারে সম্পূর্ণভাবে নিজেদেরকে ঘোষণা করতে পারবে, যেমন আপনাদের গতকাল বলেছিলাম সিনোভ্যাকের ব্যাপারে। সিনোভ্যাক দাবি করছে যে তারা গোটা বিশ্বকে সামনের বছরের গোড়ার দিকে ভ্যাকসিন তুলে দিতে পারবে বলে, কিন্তু সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে প্রশ্ন আছে বিভিন্ন মহলে। আপনারা জানেন বৈজ্ঞানিকেরা বারবার করে এই নিয়ে প্রশ্ন তুলছেন যে সেগুলো ট্রায়াল ঠিকমতো হয়েছে কিনা, বা সেটা কতটা সফল। এখন আবার হঠাৎ করে স্পুতনিক 5-এর নাম আবার কিন্তু শোনা যাচ্ছে না। মাঝখানে যেটা খুব বাজারে চর্চা হচ্ছিল যে স্পুতনিক 5 রাশিয়ান ভ্যাকসিন, সেটা তারা ভারতেও এখানকার একটি সংস্থার সঙ্গে চুক্তি করে এখানেও তৈরি করতে চেয়েছিল, কিন্তু স্পুতনিক 5-এর ব্যাপারটাও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে আমরা জানি না। কোভ্যাক্সিনের খবরটা জানিয়ে দিলাম আপনাদের, তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফলভাবে হচ্ছে, কিন্তু তার বেশি আর কোনো সংবাদ নেই, কারণ ভ্যাকসিন নিয়ে একটা বাণিজ্যিক ইঁদুর দৌড় শুরু হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই।
আপনারা এখান থেকে নিয়ে যাব বেজিং। 29 বছর বয়সী এক চীনা তরুণী অদ্ভুত একটা ঘটনার শিকার হয়েছেন তিনি। তার মস্তিষ্ক, তার মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল, মস্তিষ্ক স্ক্যান করে দেখা গেছে সেখানে দুটি সূঁচ এবং এক একটি 5 সেন্টিমিটার করে লম্বা দুটি সূঁচ তার মাথার ভেতরে রয়েছে, খুলির মধ্যে রয়েছে। আশ্চর্য বিষয়, এই ভদ্রমহিলা, এই তরুণীটি, 29 বছরের তরুণীটি জীবনে কোনোদিন মাথার কোনো অপারেশন করাননি। তার মাথার মধ্যে দুটি সূঁচ, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখুন ভালো করে, খেয়াল করুন। দুটি সূঁচ রয়েছে তার মাথার মধ্যে, খুলির ভেতরে পাওয়া গেছে স্ক্যান করে। কোনোদিন কোনো ধরনের কোনো রকমের মস্তিষ্কে অস্ত্রোপচার তার হয়নি, কিন্তু তারপরেও এই ঘটনাটা ঘটেছে। নিয়ে যাব আপনাদের নিউ ইয়র্কে। জাতিসংঘের চলতি সাধারণ সম্মেলনে, সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী আজকে ভাষণ দিয়েছেন, যেটা ভারতের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ভাষণ দিয়েছেন। তার ভাষণের জবাবে, ভাষণের সময় অনেকগুলো নাটকীয় কাণ্ড ঘটেছে। প্রথম কথা হচ্ছে, ভারতের যিনি প্রতিনিধি ছিলেন তিনি উঠে বেরিয়ে গেছেন। সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। তো পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের পরে ভারত একটা জবাবি ভাষণ দিয়েছে। সে জবাবি ভাষণে ভারত বলেছে যে বিগত 70 বছর ধরে, ভালো করে শুনুন, বিগত 70 বছর ধরে মূলত সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া, গোটা বিশ্ব পাকিস্তানের অভ্যন্তরে অন্যান্য সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে হত্যা করা এবং তাদের জীবন একেবারে ব্যর্থ করে দেওয়া, এবং তার পাশাপাশি মূলত সাম্প্রদায়িকতাকে প্রচণ্ড পরিমাণে প্রাধান্য দেওয়া আর পারমাণবিক অস্ত্র নিয়ে ব্যবসা করার চেষ্টা করা ছাড়া পাকিস্তান আর কোনো কাজ করতে পারেনি সফলভাবে। একটি ব্যর্থ রাষ্ট্র বলে ভারত ইমরান খানের ভাষণের পরে ব্যাখ্যা করেছে। আর একবার নিয়ে যাব আপনাদের জাতিসংঘের এই চলতি সাধারণ অধিবেশনে, কিন্তু তার আগে একটা আর্জেন্টিনার খবর শুনে নিন, খুব অবাক হয়ে যাবেন। আর্জেন্টিনার একজন সাংসদ, তার নাম জুয়ান এমিলিও আমেলি। এই হুয়ান এমিলিও আমেলি, স্প্যানিশ উচ্চারণে হুয়ান এমিলিও আমেরি। এই হুয়ান এমিলিও আমেরি বেশি বয়স নয়, তার মধ্য 40-এর বয়স তাঁর। তিনি যখন সংসদের নিম্ন কক্ষের অধিবেশন, ভার্চুয়াল অধিবেশন চলছিল, অর্থাৎ যখন ওই আপনার অনলাইন অধিবেশন চলছিল, তখন তিনি বাড়ির থেকে অধিবেশনে যোগ দেন। দেখা যায় অধিবেশন চলতে চলতে একটা সময় তাকে দেখা যায় যে তিনি তার স্ত্রীর বুকে বা স্তনে মুখ রাখছেন। সেটা লাইভ টেলিকাস্ট হয়, সবাই দেখতে পায়। তারপরে তাকে প্রশ্ন করা হয় যে তিনি কেন এরকম করেছেন, এবার অশ্লীল আচরণ কেন করেছেন। তার জবাবে তিনি বলেছেন যে তিনি তার স্ত্রীর নাকি স্তন রিপ্লেসমেন্ট হয়েছে, অর্থাৎ যাকে বলে নতুন করে কোনো রকম একটা অপারেশন বা ইত্যাদি কিছু হয়ে থাকবে। সেটা বিশদে বলা হয়নি, ক্যান্সার নয় এটা বলা হয়েছে, কিন্তু সেটা যে কী ঘটনা জানা যায়নি। ইমপ্ল্যান্ট হয়েছে এরকম একটা, ইমপ্ল্যান্টেশন এরকম একটা কথা বলা হয়েছে। সেক্ষেত্রে তিনি নাকি তখন স্নান করে বেরিয়েছিলেন, তার স্ত্রী কেমন আছেন সেটা জানতে তিনি চেয়েছিলেন। এই হুয়ান এমিলিও আমেরি নামের এই সাংসদকে বরখাস্ত করা হয়েছে। তিনি নিজেই আসলে পদত্যাগ করেছেন। হুয়ান এমিলিও আমেলি এবং তার বান্ধবী, তাদের এছাড়াও বেশ কিছু ঘনিষ্ঠ ছবি, ভিডিও দেখা গেছে লাইভে। ঘটনাটা অদ্ভুত। চলুন আবার চলে যাই জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনে। যখন জাতিসংঘের বড় স্ক্রিনে ভার্চুয়াল ভাষণ দিচ্ছিলেন ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তখন ভারতের একজন প্রতিনিধি বা ডেলিগেট, তার নাম হচ্ছে মিহিত ভিনিত। এই মিহিত ভিনিত পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হওয়ার আগেই বা সঙ্গে সঙ্গেই তিনি তার নিজের আসন ছেড়ে দেন এবং হলের বাইরে বেরিয়ে চলে যান। এর কারণ হিসেবে তিনি বলেছেন যে তাঁর পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণ শোনার কোনো রকম ইচ্ছা নেই এবং তিনি শুনতে চানও না। আপনাদের আগে বলেছি জাতিসংঘের সাধারণ সম্মেলনে এবারে পুরোটাই ডিজিটাল হচ্ছে। যারা ওখানে স্থায়ীভাবে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেন তারাই আছেন, ফাঁকা। এই দেখুন, মিহিত উঠে চলে যাচ্ছেন, খেয়াল করুন। এবং তিনি বলেছেন যে পাক প্রধানমন্ত্রীর ভাষণ শোনার
কোনো দায়িত্ব আছে বলে তিনি মনে করেন না। ইউক্রেন অন্তত 22 জনের মৃত্যু হলো একটি জঙ্গি মালবাহী বিমান বিধ্বস্ত হওয়াতে। জানা গেছে যে এই প্লেনটি মোট 24 জন সেনা কর্মীকে সঙ্গে নিয়ে, অর্থাৎ তার মধ্যে প্লেনের মধ্যে যারা ছিলেন, তা প্লেনটি যখন মাটিতে নামার চেষ্টা করে সেই সময় তাতে হঠাৎ করে আগুন লেগে যায়, তারপরে প্লেনটিতে বিস্ফোরণ ঘটে। বিমানটিতে বিস্ফোরণের পর 22 জনের মৃত্যু হয়, 24 জন ছিলেন, বাকি 2 জন সাংঘাতিকভাবে অসুস্থ এবং তাদের আহত, তাদের শারীরিক অবস্থা ভালো নয়। আপনাদের আমি ওই বিস্ফোরণের একটা ছবি দেখাতে চাই। প্লেনটি যখন আগুন লেগে যায়, বিস্ফোরণ ঘটে, সেই সময়কার ছবি। 22 জনের মৃত্যু হয়েছে। লন্ডন নামকরা ব্রিটিশ প্রকৃতিবাদী এবং ব্রডকাস্টার মানে যিনি এই আমারই মতো ধরুন, বা তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তার নাম অনেকেই আপনারা জানেন, ডেভিড অ্যাটনবরো। তিনি একটা দারুণ রেকর্ড করেছেন। তার বয়স 96 বছর, 94 বছর, মাফ করবেন, 94 বছর বয়সের ডেভিড অ্যাটনবরো এই প্রথম ইনস্টাগ্রাম নামের একটা সামাজিক মাধ্যমে যোগ দিয়েছেন, এবং যোগ দেওয়ার পরে তিনি একটা দারুণ রেকর্ড করে ফেলেছেন। 94 বছর বয়স। রেকর্ডটা কিরকম? 4 ঘন্টা 44 মিনিটে তার ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা দাঁড়ায় 1 মিলিয়ন, মানে 10 লক্ষ। এর আগে ছিল অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের একটা রেকর্ড ছিল, সেটা ছিল তিনি মোট 5 ঘন্টা 16 মিনিটে 1 মিলিয়ন ফলোয়ার বা সমর্থক পেয়েছিলেন। কিন্তু ডেভিড অ্যাটনবরো 94 বছর বয়সী একজন ব্রডকাস্টার এবং প্রকৃতিবিদ, তিনি কিন্তু মাত্র 4 মিনিট 40 সেকেন্ডের মাথাতেই 1 মিলিয়নে পৌঁছে গেছেন। নিজেই অবাক হয়ে গেছেন। অর্থাৎ তার জনপ্রিয়তাটা অনেক বেশি, এমনকি হলিউডের অভিনেত্রীদের থেকেও বেশি। চলুন যাই নতুন দিল্লি। পাকিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মার্শাল আব্দুল রশিদ দস্তুম, যখন তার সঙ্গে দেখা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের, তাদের বিভিন্ন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় এবং সেখানকার শান্তি স্থাপন বিষয়ে আলোচনায় যোগ দেওয়ার সময় দুই নেতা তারা কিভাবে মোলাকাত করেছেন, আলোচনা কি হয়েছে সেটার থেকে গুরুত্বপূর্ণ মোলাকাতটা কিভাবে হয়েছে। জয়শঙ্কর নীল কোট পরা আর দস্তুম সাহেব আপনাদের এইদিকে কালো কোট পরা, তারা ফিস্ট করেছেন। অর্থাৎ এই করোনা সংক্রমণের কারণে অনেক ইউরোপীয় দেশে কিন্তু সেখানকার নেতা নেত্রীরা পরস্পরকে নমস্তে বলছেন, এবং নমস্তেটার একটা প্রচলন হয়েছে বিশ্বজুড়ে। চলুন যাব মালিতে। আপনারা জানেন যে মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কাইতাকে সেনা অভ্যুত্থানের কারণে তাকে প্রথমে সেনারা তুলে নিয়ে যায়, তারপরে কয়েকদিন পরে জাতিসংঘের হস্তক্ষেপে তাকে ছাড়ে, কিন্তু তাকে ওখান থেকে পালিয়ে যেতে হয়েছে এবং তার সরকার ভেঙে দেওয়া হয়েছে। তো মালিতে সেনারা সরকার গঠন করতে চেয়েছিল, তারা সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্নেল বা নাদাও নামের এক ব্যক্তিকে সে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করলো। 70 বছর বয়সী এই ব্যক্তি, এই অবসরপ্রাপ্ত কর্নেল বা নাদাও, তিনি আগামী 18 মাস মালির শাসক হিসেবে কাজ করবেন। এই 18 মাসের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে 18 মাসের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মালিতে একটি সরকার গঠিত হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস বা ইকোওয়াস তারা জানিয়েছে যে আপাতত মালিতে একটা সরকার গঠন করা হলো এবং তারা প্রত্যাশা করছেন আগামীতে এটা একটা ভালো চেহারাই নেবে এবং নির্বাচন গণতন্ত্রের পথে তারা হাঁটবে। সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে, সেই সঙ্গে অন্যান্যদের গ্রেপ্তার করে বা তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেনারা তুলে নিয়ে যায়। তারপরে এই ঘটনা। বেজিং, আপনাদের গতকাল বলেছিলাম আন্তর্জাতিক সংবাদে বা জগৎ পরিক্রমাতে বলেছিলাম যে চীন পরিষ্কার জানিয়ে দিয়েছে আগামী বছরে গোড়ার দিকে গোটা পৃথিবীকে সিনোভ্যাক নামের ভ্যাকসিন দেওয়ার মতো তারা তৈরি। আজকে চীন একটা দারুণ খবর দিল। খবরটা হচ্ছে যে তারা যে ভ্যাকসিন তৈরি করছে
সেটা জুন জুলাই মাস থেকেই তারা মোটামুটি একটা জরুরি ভিত্তিক পরিকল্পনা নিয়ে ভ্যাকসিন তৈরি করার কাজ শুরু করেছিল এবং কয়েক লক্ষ কর্মী কাজ করছে এই ভ্যাকসিন তৈরি করার ব্যাপারে। তো সেক্ষেত্রে তাদের জাতীয় স্বাস্থ্য কমিশনের একজন কর্তা ব্যক্তি জেন জংওয়েই তিনি জানিয়েছেন চীন এই সিনোভ্যাক তৈরির ব্যাপারে সহায়তা এবং বোঝাপড়া কাদের তরফ থেকে পেয়েছে? উত্তরটা কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতদিন পরে চীন জানালো তাদের ভ্যাকসিনের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা এবং বোঝাপড়ার মাধ্যমেই তারা ভ্যাকসিন বানাচ্ছে এবং গোটা পৃথিবীকে তারা দেবে। হ্যাঁ, 1982 সালে গান্ধী ছবিতে এই সেটা ডেভিড অ্যাটনবরো, সেটা রিচার্ড অ্যাটনবরো উদাহরণ দা তো নাকি ডেভিড অ্যাটনবরো? হ্যাঁ, ডেভিড অ্যাটনবরোই বোধ হয় গান্ধী ছবিতে গান্ধীর ভূমিকা অভিনয় করেছিল। তাহলে WHO-র সঙ্গে বোঝাপড়া করেই চীন বানাচ্ছে তাদের ভ্যাকসিন। এতদিনে খোলাসা হলো, সবকিছু খোলাসা হয়ে গেল। আপনারা নিয়ে যাব প্যারিস। প্যারিসের পরিস্থিতি ক্রমশ সংকটজনক হয়ে উঠছে। আপনাদের গতকাল আমাদের জগৎ পরিক্রমার আসরে আপনাদের জানিয়েছিলাম যে প্যারিসে একটি তরুণী মেয়ে তার কাজ সেরে বাড়ি ফেরার পথে গত পরশুদিন রাত্রিবেলায় আক্রান্ত হয়, তাকে মারধর করা হয়। তার অপরাধ হচ্ছে সে একটি স্কার্ট পরেছিল বলে। পাশাপাশি শার্লি হেবেডো নামের প্যারিসের যে বিখ্যাত একটা যাকে বলে আপনার স্যাটারিক্যাল পত্রিকা, অর্থাৎ কিনা যারা শ্লেষ এবং বিদ্রুপের উপরে কাজ করে, কার্টুন টার্টুন ইত্যাদি করে, ইতিপূর্বে ইসলামের জনৈক ধর্মগুরুর নামে একটা কার্টুন করার ফলে তাদের দপ্তরে হামলা চালিয়ে খুনটুন করা হয়েছিল, সম্পাদককে খুন করে দেওয়া হয়েছিল। সুতরাং নতুন কিছু নয়। হ্যাঁ, বেন কিংসলে প্লেড দ্য রোল, বেন কিংসলে। কিন্তু রিচার্ড অ্যাটনবরো কি করেছিলেন? ডেভিড উনি কি করেছিলেন? ওটা কি ডিরেকশন দিয়েছিলেন? আমি ভুলে গেছি উদাহরণটা, একটু বলে দাও না প্লিজ। তো প্যারিসের শার্লি হেবেডোর অফিসের সামনে শুক্রবার 4 জনকে ছুরিকাঘাত করা হলো। সেদেশের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী জন কাস্তেক্স, তিনি বলেছেন ওই এলাকা থেকে মানুষজন যেন এখন সরে থাকে, সেখানে বিশেষ পুলিশি তদন্ত চলছে। ওই তরুণী মেয়েটি স্কার্ট পরার অপরাধে 3 জনে মিলে তাকে দুজন চেপে ধরে এবং একজন তাকে মারধর করে। তার বাঁ চোখ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অপরাধ সে স্কার্ট পরে কেন রাস্তায় হাঁটছে। আর শার্লি হেবেডোর অফিসের সামনে একটা মস্ত বড় হামলা হয়েছে। সেই হামলাতে 4 জনকে ছুরিকাঘাত করা হয়েছে। প্যারিসের পরিস্থিতি ক্রমশ বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে। আন্তর্জাতিক সংবাদের সেদিকটাতে আমরা নজর রাখছি। পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তাল হয়ে উঠছে, মাথায় রাখুন। এবং শুধু তাই নয়, এটাও মাথায় রাখুন, বিশ্বের বেশ কিছু দেশে কোভিডের সংক্রমণ আবার নতুন করে বেড়ে চলেছে। যে কোনো মুহূর্তে এরকম পরিস্থিতি হতে পারে যে কোভিড পরিস্থিতি খুব খারাপ দিকে যেতে পারে যে কোনো সময়, এবং গেছেও, ইতিমধ্যেই গেছে। সুতরাং নতুনত্ব কিছু নেই এর মধ্যে। এটা প্রত্যাশিত ছিল, সেটাই হয়েছে। দেখা যাক বিশ্বদেব বাবুকে ধরতে পারি কিনা, টেলিফোন কানেকশন মানে ইন্টারনেট কানেকশন হয় কিনা। কারণ তিনি আজকে আমাদের যে আলোচ্য বিষয়, অর্থাৎ কিনা 200তম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস, আজকে 200তম দিন। এই দিনটাতে মানে আজকে 200 বছরে পা দিতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি বেঁচে থাকতেন। তো আজকের এই দিনটাতে আমরা কিভাবে তাকে দেখি, কি আমরা তাকে কি দিয়েছি, আর আমরা তার কাছ থেকে কি কি পেয়েছি, এই দিকগুলো একটুখানি দেখার ইচ্ছে আছে। এই দিকগুলো নিয়ে কথা বলার দরকার আছে। এই জন্য আমি একটু জানতে চাইব, এর মধ্যে যতক্ষণ বিশ্বদেব বাবুকে যোগাযোগ করার চেষ্টা করছি, আপনাদের কাছে জানতে চাইবো আপনারা কি কোনো মন্তব্য করবেন, অর্থাৎ বিদ্যাসাগরের 200তম জন্ম দ্বিশতবর্ষ ইত্যাদি ইত্যাদি। একামো চতুর্দিকে দেখছি বটে, কিন্তু ভেতর থেকে আমরা কতটা তাকে, তার আদর্শ, তার দেখানো পথ, তার সবকিছুকে গ্রহণ করতে পেরেছি, এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে।
থেকে যাচ্ছে বলেই। কদিন আগে জনৈক অধ্যাপিকা যখন বলতে পারেন, অধ্যাপিকা, যে কলকাতায় কোনো একটা জায়গাতে তার বাবা নাকি তাকে বলেছিলেন কোনো একটা জায়গাতে বিদ্যাসাগরের একখানা পরিবার ছিল, জনৈক বিধবা রমণীর সঙ্গে তার সম্পর্ক ছিল, এবং সেখানেই শেষ নয়, তিনি যেখানে বলছেন যে তার বাবা বলেছেন, অতএব ব্যাপারটা ফ্যাক্ট। আমাদের সমাজ থেকে কতটা আপত্তি হয়েছে আমি জানি না, কিন্তু বিদ্যাসাগরের ভূমিকা নিয়ে কথা বলাটা আমাদের দরকার হয়ে পড়েছে। বিদ্যাসাগরকে আমরা কতটা কি দিতে পারছি, কি পারছি কিনা, বা আমরা কতটা নিতে পারছি তার কাছ থেকে, সেটাও দরকার হয়ে পড়েছে। তাই চলুন দেখি যদি বিশ্বদেব বাবুকে পাওয়া যায়, আর যদি না পাওয়া যায় তাহলে আমি আপনাদের বলবো তার বক্তব্য যেরকম রয়েছে আমার কাছে রয়েছে। উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু আগে বোধহয় রীনা দিদিভাই লিখেওছে এখানে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, এবং সেখান থেকে কোনো কিছু কোনো ফোনেই পাচ্ছি না, আমি না পাচ্ছি হোয়াটসঅ্যাপে, না পাচ্ছি এমনি ফোনে। যদি এমনি ফোনে পাই এমনি ফোনে কথা বলবো আমরা, অসুবিধা নেই। অর্থাৎ ফোন বলছে যে যোগাযোগ করা যাচ্ছে, কিন্তু আসলে করা যাচ্ছে না, এরকম হতেই পারে। না, ফোনে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নেই। আপনাদের আমি আমার কথাই বলি, বা কিছু কথা এর মধ্যে বিশ্বদেব বাবুরও আছে, সেই কথাগুলো মিলিয়েই বলি। কিন্তু কেন পাওয়া যাচ্ছে না আমি জানি না, পাওয়া যাওয়ার কথা কিন্তু ছিল। 8:04 তাকে শেষ অনলাইনে দেখা গেছে, তারপর থেকে অনলাইনে নেই। কিন্তু এখানে রিংইং দেখাচ্ছে, মানে তিনি তো থাকার কথা, কিন্তু পাচ্ছি না। মনে হতে পারে যে আবার এই সমস্ত নিয়ে কথাবার্তা কেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অমুক তমুক, এই সমস্ত কি দরকার? প্রথমে আমি জানতে চাইবো আপনাদের কাছে, আপনাদের অভিমত কি? আপনারা কি চান যে বিদ্যাসাগরকে নিয়ে কিছু কথাবার্তা হোক, নাকি আপনারা চান যে চলতি সাম্প্রতিক পরিস্থিতি, যেমন ধরুন নায়ক নায়িকাদের মধ্যে, বিশেষ করে নায়িকাদের মধ্যে কে কে গাঁজা খায়, কে কে চরস খায়, এসব নিয়ে কথাবার্তা হোক? এটা বেশ চমৎকার বিষয়, তাই না? দেখা যাচ্ছে যে অধিকাংশ নায়িকাদেরই সামন করা হচ্ছে, নায়করা সব ধোয়া তুলসী গঙ্গার জল, কি জানি না, সন্দেহ ওঠে, মনে মনে প্রশ্ন জাগে যে সত্যিই তো এটা যা বলা হচ্ছে ঠিক তো? এবং একের পর এক নায়িকাকে দেখা যাচ্ছে তারা সবাই নাকি মাদক গ্রহণ করতেন বা করেন, বা এরকম কিছু একটা হবে, ঠিক জানি না আমি, কিছু একটা করেন নিশ্চয়ই, অবশ্যই করে থাকেন। তা তাদের এই ব্যাপারটা নিয়ে কি আলোচনা হবে, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আলোচনা হবে? মজার ব্যাপার, এটা খুব মজার ব্যাপার। তাহলে আমরা কি করেছি মশাইরা? আমরা কিন্তু ভদ্রলোককে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা কিন্তু ভদ্রলোককে এই কাঁচি করে দিয়েছি। কাঁচি করে দিয়েছি কেন ওই কথাটা বলছি, আসুন একটুখানি তার পশ্চাৎপটটা দেখা যাক। বিশ্বদেববাবুকে কিছুতেই ফোনে পাওয়া যাচ্ছে না, এমনকি এতেও পাওয়া যাচ্ছে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামের এই ব্যক্তিটি, ইনি কি মানে যাকে বলে কি বলবো, কিভাবেই বা বলবো, কিভাবে বোঝাবো, ঠিক বুঝতে পারছি না, আমার মাথায় আসছে না। উনি সমাজ সংস্কারক ছিলেন তো। আসুন আজকে একটু কড়া করে কথা বলা যাক। তো সমাজ সংস্কারক ছিলেন তিনি, পণ্ডিত মানুষ ছিলেন তিনি, বহু ঘেঁটে ঘুঁটে খুঁজে পেতে বের করেছিলেন যে হিন্দু বিধবাদের আবার পুনর্বিবাহ দেওয়া যায়, শাস্ত্রে তার স্পষ্ট নির্দেশ আছে, এবং সেটা পাওয়ার পরে সেই বিল আনার চেষ্টা এনেছিলেন রাজা রামমোহন রায়, যাকে মানুষ ভালোবেসে রাজা উপাধি দিয়েছিল। সেই রামমোহন রায় তার সঙ্গে পূর্ণ সহায়তা করেছিলেন, তার থেকে বয়সে খানিকটা বড়। ইংল্যান্ডের ব্রিস্টলে যার মৃত্যু হলো, সেই রামমোহন রায় তাকে পূর্ণ সহায়তা করেছিলেন। এখানেই শেষ কথা নয়, আরো অনেক কিছু আছে। বিদ্যাসাগর অল্প বয়সী মেয়েদের যাতে বিয়ে না হয়, অর্থাৎ কিনা বাল্যবিবাহের কুপ্রথা, সেটাকেও বন্ধ করার চেষ্টা করেছিলেন, এবং করেও ছিলেন, অনেক ক্ষেত্রে সাফল্য পেয়েছিলেন।
তার পাশে সেই সময় কারা কারা ছিলেন, কেনই বা ছিলেন, এটা যেমন বিচার্য। তার পাশাপাশি সেই সময়কার সমাজ এবং তার পরবর্তী আজকের সমাজ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামের এই ব্যক্তিটিকে, যার আজকে 200তম জন্মবার্ষিকী, যে ভদ্রলোকের কারণে আমরা এই ভাষায় কথা বলতে পারছি, লিখতে পারছি, ভাবতে পারছি, যে ভদ্রলোকের কারণে আমাদের দুঃখিনী বর্ণমালা তৈরি হয়েছে, তিনি তৈরি করেছেন, যিনি প্রমিত বাংলা লেখার, বাংলা ভাষা লেখার জনক বলা যেতে পারে। তিনি যখন সাধু ভাষায় লিখেছেন, সাধু ভাষায় তখন লেখার রীতিটা চালু করেছেন, তাদের তৎসম শব্দের প্রয়োগ অধিকাংশ ক্ষেত্রে করেছেন, সেটা সম্পূর্ণত তাঁর ব্যাপার, মানে সম্পূর্ণত তাঁর নিজস্ব মেধা যোগ্যতা দিয়ে তিনি করেছেন। সেটা আমরা কিন্তু খুব ভালো করে জানি। জানার পরেও আমরা আমাদের ভাষাটাকে কতটা গ্রহণ করতে পেরেছি বা গ্রহণ করি বা করে চলেছি বা তার প্রতি কতটা সম্মান দিচ্ছি, প্রশ্ন থেকে যায়। যদি আপনাকে প্রশ্ন করি, আপনার চারপাশে আমাকে দেখান, দুজন মানুষ দেখান যারা প্রমিত বাংলায় কথা বলতে পারেন, মানে বাংলা বলবো, একটানা বাংলা ভাষা বলে যাব, কিন্তু তার মধ্যে ইংরেজি, হিন্দি, অন্য কোনো ভাষার শব্দ ঢুকবে না, বা আমি একটা বাক্যের মধ্যে 3টে বা 4টে ইংরেজি শব্দ ব্যবহার করব না অপ্রয়োজনে, হিন্দি শব্দ ব্যবহার করব না অপ্রয়োজনে, এইরকম বাংলা বলতে পারবেন, একটানা আধ ঘন্টা বলে যেতে পারবেন, একটিও ইংরেজি শব্দ ব্যবহার না করে, একটিও তদ্ভব শব্দ ব্যবহার না করে পারবেন না। আমি কিন্তু ভাষাতে একটি করে মুক্ত যে শব্দ, যাকে ইংরেজির আশ্রয় নিতেই হচ্ছে, আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, লোন ওয়ার্ডস বলা হয়, অর্থাৎ কিনা একটি করে শব্দ। ধরা যাক আলমারি শব্দটা আরবি শব্দ, আলমায়রা থেকে সেই শব্দটি বাংলায় এসেছে, আলমিরা হয়ে সেটা গেছে হচ্ছে আপনার ইংরেজিতে। আবার বাংলা থেকেও শব্দ, হিন্দি থেকেও শব্দ, আরবি থেকেও শব্দ, বাস্তু থেকে শব্দ, দাড়ি থেকে শব্দ, এই সমস্ত জায়গা থেকে, যেগুলো পুরনো ভাষা, শব্দ বাংলা থেকেও যেমন গেছে, ওখান থেকেও এসেছে। অনেক শব্দ একরকম মিলে গেছে। যেমন ধরুন বাহার মানে বসন্ত, এই শব্দটি কিন্তু মূলত ফার্সি শব্দ। তাদের দেশের নামও হয়, ইরানে প্রচুর লোকের নাম হয়, প্রচুর মহিলার নাম হয় বাহার। তাহলে বাহার মানে বসন্ত, এটা একদম, এই শব্দটি আমরা আমাদের ভাষায়ও পাই। আবার বাহার মানে শয্যাও হয়, মানে সাজানোকে বলে কি বাহার। সত্যজিৎ রায় তাঁর গানে ব্যবহার করেছেন, আহা কি বাহার কি বাহার। এই যে শব্দের খেলাটা, লোন ওয়ার্ডস নিয়ে কোনো অভিযোগ থাকতে পারে না। লুচি, চিনি, চা, এই 3টে শব্দ হচ্ছে চীনের শব্দ, আমরা নিয়েছি। এরকম প্রচুর চীনের শব্দ আমাদের শব্দকোষে রয়েছে, আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে যেগুলো উঠে আসে। হারাকিরি জাপানি শব্দ এসেছে, এটা খুব স্বাভাবিক। যে কোনো বহতা ভাষা একটা বহতা নদীর মতো, তাতে এরকমভাবে বাইরের থেকে লোন ওয়ার্ডস আসবে, ভাষা তাতে সমৃদ্ধ হয়। ইংরেজিতে যেমন প্রচুর শব্দ গেছে, যেমন পায়জামা শব্দটি এখান থেকে গেছে ইংরেজিতে, তারা বলে পিজামা। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ডিকশনারি আছে দেখবেন, তাতে হাঁড়ি শব্দটা আছে। হাঁড়ি শব্দটা কোথা থেকে গেছে? আমাদের এখান থেকে গেছে। তার মূল শব্দটা কি? হান্ডি, সেটা কোথা থেকে আসছে? সংস্কৃত থেকে, অর্থাৎ তৎসম শব্দ। কিন্তু তারপরেও আমার প্রশ্ন হচ্ছে, একজন আমাকে এরকম বাঙালি দেখান, যে বাঙালি, একজন না, 2জন 3জন 5জন দেখান, যারা কিনা ইংরেজি না মিশিয়ে, হিন্দি না মিশিয়ে একটা সম্পূর্ণ শুদ্ধ প্রমিত বাংলা বাক্য বলতে পারে। একটা নাম বলতে পারেন? মুশকিল, পারা মুশকিল। আমরা মনে করি এটাই স্বাভাবিক, আমরা ভুলে যাই যে 190 বছরের আমাদের যে
প্রভুরা ছিল, বিলিতি প্রভুরা, এই 190 বছর ধরে তারা আমাদের ওপর শাসন চালানোর পর আমাদেরকে এগুলো দিয়ে গেছে, আমরা সেগুলোকেই বহন করে চলেছি। এস ওয়াজেদ আলীর ভাষায় সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। আমরা আরো বেশি করে ইংরেজের অধীনে থাকার সময় আমরা যতটা না ইংরেজি ভাষা ব্যবহার করতাম, আজকের দিনে আমরা তার 5 গুণ বেশি ব্যবহার করি, অর্থাৎ নিজের ভাষাটাকে আমরা অসম্মান করি। আসুন কাজের কথাটায় যাই, যে ভাষাটার জন্ম দিয়েছিলেন এই বিদ্যাসাগর মশাই। আজকের দিনে দাঁড়িয়ে কেউ কেউ বলছেন বিদ্যাসাগর তো কৃষক আন্দোলন করেননি, জাতপাত নিয়ে কোনো আন্দোলন করেননি, মুসলিমদের ধর্ম সংস্কার নিয়ে আন্দোলন করেননি, মধ্যে কথায় তিনি রাজনীতি কেন করেননি? হ্যাঁ, তার তো রাজনীতি করা উচিত ছিল। একই অভিযোগ রবীন্দ্রনাথ সম্পর্কেও আছে। রবীন্দ্রনাথের রাজনীতি করা উচিত ছিল, বিদ্যাসাগরেরও উচিত ছিল রাজনীতি করা, এইগুলো করা উচিত ছিল। তার পরিবর্তে তিনি কি করেছেন? তিনি ভাষা সৃষ্টি করেছেন, তিনি বিধবা বিবাহ বিল পাস করিয়েছেন, তিনি বাল্য বিবাহ বন্ধ করেছেন, তিনি স্ত্রী শিক্ষার প্রচলন করেছেন, তিনি 38টা স্কুল স্থাপন করেছেন। এইসব করে কি লাভ হয়েছে? তার করা উচিত ছিল কি? আজকের দিনে 200 বছরের জন্মদিনের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরকম প্রশ্ন উঠে আসছে। তাহলে শুনে রাখুন, আমি জানতে চাইবো আপনাদের অভিমত। এই মুহূর্তে অভিমত জানার উপায়টা কি? মতামত পড়তে পারবো না, চিহ্ন দিয়ে জানতে পারবো। এখানে আমার কাছে খোলা আছে, চিহ্ন দিয়ে জানান। আরো আসুন, আরো কয়েকটা ব্যাপার আছে। জানেন তো, একটা সমাজ সংস্কারের কাজ করাটা কতটা কঠিন হতে পারে? অনেকবার বলেছি আপনাদের, তাও আবার মনে করিয়ে দিয়ে বলবো। কোনটা বলবো? না, বলবো হচ্ছে এই খাস কলকাতা শহরের, কলকাতার তথাকথিত বিদ্যাসাগরের যারা মানে স্বজাতি, না স্বজাতি বলাই ভালো, এই স্বজাতের মানুষেরা তারা কি করেছেন? তারা বিদ্যাসাগরকে, তিনি বিধবাদের বিবাহ দেওয়ার চেষ্টা করেছেন, বিল পাস করেছেন বলে, অক্লান্ত পরিশ্রম করেছেন বলে, প্রতিটি বিবাহে কালীপ্রসন্ন সিংহ 1000 টাকা করে সহায়তা করেছেন বলে বিদ্যাসাগরকে তারা প্রাণে হত্যা করার চেষ্টাও করেছেন। উত্তর কলকাতায় যেখানে বিদ্যাসাগর থাকতেন, ভদ্রলোককে কি করতে হতো? তাকে 2টি দেহরক্ষী রাখতে হয়েছিল। এবং এরকম বহু পরিস্থিতি হয়েছিল যে বিদ্যাসাগর মশাই তাকে মারার জন্য গুন্ডা, লেঠেল, পাইক ইত্যাদি পাঠানো হয়েছিল। একবার অসুস্থ হয়ে পড়েছিলেন, তার আগে শান্তিপুরের তাঁতিরা তার নাম শাড়ির পাড়ে, তখন বিদ্যাসাগর বিধবা বিবাহ বিল পাশ করিয়ে ফেলেছেন ইংরেজদের সমর্থনে। বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে বলে লিখেছিল। সেই গানটিকেই তারা ঘুরিয়ে গিয়েছিল, বেঁচে থাকো বিদ্যাসাগর চিররোগী হয়ে। তার বাড়ির সামনে প্রতিদিন এসে 2 বেলা খোলকত্তাল বাজিয়ে তারা এই গান গেয়ে যেত। তাঁরই স্বজাতি, তা আমরা বাংলাটাকে হত্যা করবো, এটা নতুন কথা কি? একেবারেই নতুন কথা নয়। আমরা তো কাঁচি করেছি, আমরা বিদ্যাসাগরকে তো কাঁচি করেছি, সব ক্ষেত্রেই কাঁচি করেছি। দাঁড়ান, আপনারা জানেন তত্ত্ববোধিনী পত্রিকার ভূমিকার কথা? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক, তার নাম মনে আছে? অক্ষয় কুমার দত্ত। জানেন, সমাজ সংস্কারের কাজে নামে এখানে কে একজন মন্তব্য লিখেছেন যে বিদ্যাসাগর ছিলেন একজন নির্ভীক যোদ্ধা। তাপসী দেবী লিখেছেন, নির্ভীক যোদ্ধা কিরকম নির্ভীক যোদ্ধা জানেন? তাকে কি পরিমাণ লড়াই করতে হয়েছিল তার স্বজাতের বিরুদ্ধে, স্বজাতে তাকে কি পরিমাণে তার উপরে অত্যাচার করা হয়েছে। আচ্ছা, কোনো মন্তব্য আসছে না নাকি? আমার ইন্টারনেট থেমে গেছে, বুঝতে পারছি না, কারণ কিছু দেখতে পাচ্ছি না, কোনো কিছু আসছে না আমার কাছে। একটু আমাকে কোনো চিহ্ন দিয়ে একটু জানাবেন যে সব ঠিকঠাক আছে বা ইত্যাদি। আমার তাহলে একটু সুবিধা হয়, আমার তাহলে কথা বলতে একটু সুবিধা হয়। হ্যাঁ, তো যে প্রসঙ্গে বলছিলাম যে আমাকে একটু ছোট্ট করে আপনারা অনুগ্রহ করে আমাকে এইটুকু জানান, অক্ষয় কুমার দত্তের ভূমিকাটা, তত্ত্ববোধিনী পত্রিকার ভূমিকাটা আমরা কেউ মনে রেখেছি? রামমোহন রায়ের ভূমিকাটা আমরা কেউ খেয়াল করেছি? আজকে যারা বিদ্যাসাগরকে নিয়ে সমালোচনা করেন, আজকে যারা এরকম কথাবার্তা বলেন যে বিদ্যাসাগরের উচিত ছিল রাজনীতি করা, বিদ্যাসাগরের উচিত ছিল
মুসলিমদের শিক্ষা সংস্কারের ব্যাপারে কাজ করা। বিদ্যাসাগরের উচিত ছিল সেই সময় অন্ততপক্ষে যে পিছড়ে বর্গ বা পিছিয়ে পড়া যে সমস্ত সম্প্রদায় তাদের উন্নয়নের জন্য কাজ করা, অর্থাৎ সর্বোপরি রাজনীতি করা। তিনি কেন সেটা করেননি? তিনি যেগুলো করেছেন সেগুলো দরকার ছিল, হ্যাঁ দরকার ছিল। নারীরা আজও স্বীকার করবেন যে তাদের আজকের সামাজিক অবস্থান, যদিও সেটা খুব একটা মানে প্রশংসা করা বা গর্ব করা বা ছাতি ফুলানোর মতো ব্যাপার নয়, তাহলেও তাদের সামাজিক অবস্থানের নেপথ্যে এই লোকটির ভূমিকা অনস্বীকার্য, অনস্বীকার্য, অনস্বীকার্য। স্ত্রী শিক্ষার প্রসারে এই লোকটির ভূমিকা অনস্বীকার্য, অনস্বীকার্য, অনস্বীকার্য। মেদিনীপুর থেকে আসা এক বিটলে বামুন, যাকে বিটলে বামুন বলা হতো, বিটলে বামুন, যার মাথাটা একটু বড় ছিল, যে মেদিনীপুর থেকে কলকাতায় হেঁটে আসার পথে মাইল ফলক দেখে দেখে ইংরেজির সংখ্যাগুলো শিখে ফেলেছিলেন তিনি। হ্যাঁ, কথা সত্যি যে টিকিটা পেছনে পেরেকের সঙ্গে বেঁধে রেখে তিনি লাইট পোস্টে কোথাও একটা বেঁধে রেখে তিনি লাইট পোস্টের নিচে বসে, পথের বাতির নিচে বসে পড়াশোনা করেছেন। হ্যাঁ, কথা সত্যি। হ্যাঁ, তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছেন, কথা সত্যি। এটাও আবার সত্যি কথা পাশাপাশি যে এই জেদি বামুন, যে কিনা মায়ের জন্য উত্তাল নদী, তরঙ্গসঙ্কুল নদী পার হয়ে গেছিলেন, এটাও সত্যি। আবার এই জেদি বামুনের আর একটা ঘটনা শুনুন। হ্যালিডে সাহেব তখন ছোট লাট, শিক্ষা বিষয়ক তাঁর দায়িত্ব তাঁর উপরে, তার সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতে হয় বিদ্যাসাগর মশাইকে, তার সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতে হয় বিদ্যাসাগর মশাইকে। তো বড় লাটের সঙ্গে তাকে সাক্ষাৎ করতে হবে। তো ছোট লাট তাকে বলেছেন যে দেখো পণ্ডিত, আপনাকে একটা অনুরোধ করি, আপনি কিন্তু আপনার এই ধুতি চাদর পরে ওখানে যাবেন না, আপনাকে চোখা চাপকান পরে যেতে হবে। মানে লাট সাহেব তো, তাকে সম্মান দিতে হবে, পোশাকটা সেরকম পরতে হবে, প্রোটোকল। তা বিদ্যাসাগর কয়েকদিন পরে যান, এরকম বাধ্য হয়ে যান, হাঁসফাঁস করতে করতে। কি করবেন, জুতো, স্যুট, তারপরে চোগা চাপকান সবকিছু পরে। তা একদিন তিনি যাচ্ছেন, দেখলেন তার সামনে একজন এক মুসলিম ভদ্রলোক, খানদানি মুসলিম ভদ্রলোক, তিনি খুব মেজাজে হাঁটছেন রাস্তা দিয়ে। মানে যে পোশাক তাদের, মানে একেবারে প্রথাগত পোশাক, মাথায় একদম তাজ থেকে শুরু করে পায়ে নাগরা পর্যন্ত দারুণভাবে সজ্জিত, দেখেই বোঝা যায় বেশ পয়সাওয়ালা মানুষ। তিনি মেজাজে হাঁটছেন। তা একজন ভৃত্য দৌড়ে এসছে, বিদ্যাসাগর তাকে দেখছেন। ভৃত্য দৌড়ে এসে বলেছে যে হুজুর, কি হয়েছে? বলে বাড়িতে আগুন লেগেছে। বলে তাই নাকি? বলে বাড়ি ফিরে যেতে হবে? বলে হ্যাঁ, বাড়িতে চলুন, বাড়িতে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি চলুন। নিয়ে ভৃত্যটিত পেছন ফিরে দৌড়চ্ছে, আশা করে যে হুজুরও দৌড়বেন। হুজুর কিন্তু দৌড়ন, হুজুরও যেরকম হাঁটছিলেন ওরকমই হাঁটছেন। তো বিদ্যাসাগর দাঁড়িয়ে পরে ঘটনাটা দেখছেন। তখন তিনি যাচ্ছিলেন লাট সাহেবকে সঙ্গে দেখা করতে, দাঁড়িয়ে পরে ঘটনাটি দেখছেন। তো চাকরটি খানিকটা এগিয়ে গেছিল, সে ফিরে এসছে, ফিরে এসে বলছে যে হুজুর তাড়াতাড়ি চলুন, আগুন লেগে গেছে। বলে চপ, দুটো দরজা জানলা পুড়ে যাবে, তার জন্য আমি আমার খানদানি চাল ছেড়ে দেবো নাকি? আমি যেরকম হাঁটি সেরকমই হাঁটবো, আমি দৌড়বো না। বিদ্যাসাগর মশাই একটা শিক্ষা নিলেন। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় লাট সাহেবের সঙ্গে দেখা করে বললেন, এই আজকে কিন্তু এই শেষ দিন, এই তোমার জন্য এই দম বন্ধ করা, হাঁসফাঁস করা পোশাক পরে আমি এসেছি, কিন্তু আজকের পর থেকে আর আমি আমার নিজের পোশাক ছাড়া অন্য কিছু পরবো না। আমার পোশাকটি হচ্ছে ধুতি আর চাদর। অল্প বয়সে মাতৃদেবী চরকায় মোটা চাদর বুনে দিতেন, ওই চাদরই তাঁর সারা জীবনের পোশাক ছিল। এরপর থেকে আর কোনোদিনই বিলিতি পোশাক তিনি অঙ্গে তোলেননি। তার পোশাক ছিল ধুতি, সাদা একটি চাদর, পায়ে এক জোড়া জুতো, তালতলার চটি। তালতলার চটি, যাকে বিদ্যাসাগরী চটি বলা হতো, সামনেটা একটু সুঁড় তোলা হতো। এই পোশাক, এরপর থেকে তিনি যেখানে বড় বড় জায়গায় তাকে নিয়মিতই যেতে হতো, যেখানেই গেছেন ওই পোশাকেই গেছেন বাকি জীবনটা। আর রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর এই শুভ্র সুন্দর বেশ প্রসঙ্গে লিখেছেন যে এই শুভ্র সুন্দর পোশাকটি পরিয়া তিনি বাংলা ভাষার জনক হিসাবে কাজ করিয়া গেলেন সারাটি জীবন, এবং সমাজের জন্য কাজ করে গেলেন। আজকে একজন অধ্যাপিকা বলছেন যে বিদ্যাসাগর মশাইয়ের নাকি উত্তর কলকাতায় কোথায় একটা অবৈধ পরিবার ছিল।
এবং আমরা সবাই চুপ করে সেটা শুনছি। আমরা দাবি করছি না একবারও যে ওই ভদ্রমহিলাকে গ্রেপ্তার করা হোক, তার বিরুদ্ধে সুমোটো হোক, তার বিরুদ্ধে সামাজিক অন্যায়ের ভয়ানক অন্যায়ের এত বড় একটা মানুষকে এতটা অপমানের অন্যায়ের বিচার শুরু হোক, কুৎসার বিচার শুরু হোক। কুৎসারও বিচার করা যায়। তিনি নাকি শিক্ষিকা, অধ্যাপিকা। এই অধ্যাপিকা কি শিক্ষা দেবেন ভাই? কি শিক্ষা দেবেন উনি? ওনাকে শিক্ষাটা কে দিল? শিক্ষার সুযোগটা কে তৈরি করে দিল? এই লোকটাই তো, যার সম্পর্কে তিনি মিথ্যা কুৎসা রটাচ্ছেন তার জন্মের 200 বছর পরে। ঈর্ষা হতে পারে, ঈর্ষার চেহারাটা এইরকম হওয়া কাজের কথা নয়। এবার আসুন চলে যাই, আপনাদের নিয়ে যাই 7ই ডিসেম্বর 1856 খ্রিস্টাব্দে। 7ই ডিসেম্বর 1856। 1857 সালে আপনারা জানেন সিপাহী বিদ্রোহ হয়েছিল। 1856 সালের 7ই ডিসেম্বর তারিখটা গুরুত্বপূর্ণ। এই বাংলায় প্রথম কি হয়েছিল জানেন? কারো কি মনে আছে? কেউ বলতে পারবেন যে কি ঘটেছিল সেই দিনটায়? 7ই ডিসেম্বর 1856 শ্রীশচন্দ্র বিদ্যারত্নের প্রথম আইনসম্মত বিধবা বিবাহের দিন। পানিহাটির মধুসূদন ঘোষের সঙ্গে কলকাতার ঈশানচন্দ্র মিত্রের 12 বছরের বিধবা কন্যার বিবাহের ঘটনাটা সেই দিন ঘটেছিল। একটা যুগান্তকারী দিন আমরা ভুলে গেছি। 7ই ডিসেম্বর 1856 প্রথম বিধবা বিবাহ। বিদ্যাসাগর উপস্থিত ছিলেন সেখানে। তার পরদিন পানিহাটির এর পরদিন বিভিন্ন সংবাদপত্রে রীতিমতো প্রশংসা করে যার কথা লেখা হয়েছিল। চলুন একটি সংবাদপত্রে কয়েকটা পংক্তি আপনাদের শোনাই কি লেখা হচ্ছে। আমরা পরমাল্লাদের সহিত জ্ঞাপন করিতেছি যে আমাদিগের চিরবাঞ্ছিত বিধবা বিবাহের প্রথা প্রচলিত হইতে আরম্ভ হইয়াছে। এক্ষণে যে সকল অসামান্য লোকের প্রযত্নে এই মহৎ ব্যাপার সম্পন্ন হইয়াছে, যাহাদিগের উৎসাহে এই চিরবাঞ্ছিত সুখ প্রথা প্রচলিত হইয়াছে, তাহাদিগের অসাধারণ শক্তি ও অতুল্য গুণের বিষয়ে বর্ণন না করিয়া কোনো মতে নিরস্ত থাকিতে পারা যায় না। এই মহৎ ব্যাপারে যে কয়েক ব্যক্তি অসামান্য ধীশক্তি প্রসন্নমতি মহত্তাদিকে সমবেত চেষ্টা দ্বারা সম্পন্ন হইয়াছে, তাহাতে আর সন্দেহ নাই। তন্মধ্যে মহামান্য ও সর্বাগ্রগণ্য শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের গুণ আমরা জীবন সত্ত্বেও ভুলিতে পারিব না। তাঁর অদ্বিতীয় নাম এই অসাধারণ কীর্তির সহিত মহিতলে চিরকাল জীবিত থাকিবে। এই মহৎ ব্যাপার সম্পন্ন করিবার জন্য তিনি যে পর্যাপ্ত পরিশ্রম ও যে পর্যন্ত যত্ন স্বীকার করিয়াছেন, তাহা আমরা শতবর্ষ বর্ণন করিয়া শেষ করিতে পারিব না। তাঁর অসাধারণ অধ্যবসায়, অদ্বিতীয় তিতিক্ষা, তুলনারহিত ধৃশক্তি এই মহৎ ব্যাপার সম্পন্ন হইবার অন্যতম প্রধান কারণ। বিদ্যাসাগর মানুষটা এত কিছু এত একসঙ্গে করেছেন এক জীবনে। 1857 আর 1856 সালে প্রথম বিধবা বিবাহ হলো সুমিত বাবু। আমি জানতে চাইছি আপনাদের তরফ থেকে কোনো জ্ঞাতব্য বা কোনো বক্তব্য বা কোনো সমর্থন বা বিরোধিতা কি আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রসঙ্গে যে কথাগুলো বলছি, সেই কথাগুলোর বিরোধিতায় কিছু কি আছে? যদি থাকে সেটা কি? যারা আজকে তার সমালোচনা করছেন, তার দিকে আঙুল তুলছেন, তাদের প্রসঙ্গেই বা আপনাদের কার কি বক্তব্য? চিহ্ন দেখতে না পেলে হবে না, চিহ্ন দেখতে চাই। বাংলার নবযুগের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তার জীবদ্দশাতে তাকে সমাজের কাছ থেকে কি পেতে হয়েছে আজকে এত বছর পরে? তাপসী মুখার্জি, আপনাকে প্রশ্ন, তাকে কি পেতে হচ্ছে? ছেড়ে দেওয়া হচ্ছে তাকে। করোনা চলছে বলে অনেক কিছুই হচ্ছে না, অনেক কিছু হচ্ছেও, কিন্তু করোনা চলছে বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বার্ষিক জন্মবার্ষিকীতে 200 বছর
তার জন্মের 200 বছর পরে একটু আলোচনা করবো না, একটু ভাববো না, একটু তলিয়ে দেখবো না আমরা কি পেলাম, আর আমরা কি দিয়েছি, আমরা কি দিই তাকে, কি দিচ্ছি, আর আমরা কি কি পেয়েছি? একটু আলোচনা করবো না বলুন? এ নিয়ে একটু কথা বলবো না? নিশ্চয়ই বলবো, এবং আপনাদের মতামতটাও জানতে চাইব। মাথায় রাখুন, বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবর্তন করেছিলেন বলে যারা বলেন, যারা প্রবর্তন করেছিলেন বলে বলেন, তারা আসলে ভুল বলেন। কারণ বিধবাদের, অল্প বয়সে বিধবা হওয়া মেয়েদের, একাদশের দিন যারা জলটুকু থুতুটুকু গিলতে পারবে না, যাদের ওপর মানে ক্রমাগত অত্যাচার হবে, অধিকাংশ মেয়েদেরকে সেই সময়ও মানে যাকে বলে খোলা বাজারে বেছে দেওয়া মতো সেরকম কাশিতে পাচার করে দেওয়া হবে, চরম অত্যাচার করা হবে, চুল কেটে ফেলতে হবে, খাওয়া দাওয়া কিছু করতে পারবে না, এমনকি মুসুর ডালটা অব্দি খেতে পারবে না, তাদের নানান রকম ভাবে চরম 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 কষ্ট দেওয়া হবে ধর্মের নামে। দিনের পর দিন এই দৃশ্য দেখে 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 তিনি নিজেকে আর নিতে পারেননি। মায়ের সমর্থনে তিনি কাজে এগিয়েছিলেন, কিন্তু না, আবার বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তক বলে যারা ভাবেন তারা ভুল ভাবেন। তাহলে আসল তথ্যটা কি? আসল তথ্যটা হলো, বিধবাদের এই সাংঘাতিক কষ্ট লক্ষ্য করে বিদ্যাসাগর যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে, তিনি পণ্ডিত মানুষ, তিনি শাস্ত্র ঘাঁটতে শুরু করেছিলেন। রাত জেগে জেগে সারাদিন সংস্কৃত কলেজের অধ্যাপনা, এবং তারপর রাত জেগে জেগে তিনি পড়াশোনা শুরু করেছিলেন। করতে 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 কোথায় তিনি সন্ধান পেলেন বিধবা বিবাহের সমর্থনে? পরাশর শাস্ত্রে। পরাশর শাস্ত্রে সংবাদটা পাওয়ার পরে, সন্ধানটা পাওয়ার পরে তিনি বুঝলেন যে এই দর্শনে, তথাকথিত হিন্দু ধর্মে বিধবা বিবাহ নিষিদ্ধ নয়। বিধবাদের পুনর্বিবাহ হতে পারে যদি তারা বাল্য বিধবা হয়, বা যে কোনো বয়সে বিধবাই হোক না কেন, তাদের পুনর্বিবাহ হতে পারে। অতএব পরাশর শাস্ত্রে সন্ধান পাওয়ার পরে এইবারে তিনি পুরোদস্তুর নামলেন। স্বাক্ষর সংগ্রহ, সরকারের কাছে আবেদন করা, তখন সরকার বলতে ব্রিটিশ সরকার, যে বিধবা বিবাহের বিল পাশ করা হোক। সঙ্গে থাকলেন কে? রামমোহন রায়। আর কে থাকলেন? অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকা দিনের পর দিন তার সমর্থনে লিখলেন। কিন্তু সমাজের একটা শ্রেণী কি করলো? তাকে বাধা দেওয়ার জন্য কম চেষ্টা করলো না। তার পক্ষে যদি সই যা পড়েছিল, তার বোধহয় 10 গুণ সই পড়েছিল বিপক্ষে, যে বিধবাদের বিয়ে দেওয়া চলবে না, মেয়েদের উপর অত্যাচারটা চলতে থাকুক, আবহমান কাল ধরে চলুক। সতীদাহ রদ করিয়েছিলেন রামমোহন। তারপরে বিধবা বিবাহ প্রচলন করা, পুনঃপ্রচলন করা, প্রচলন নয় পুনঃপ্রচলন। তাই মনে রাখুন, পরাশর শাস্ত্রে এর সমর্থন পাওয়ার পরেই বিদ্যাসাগর মশাই কিন্তু বিধবা বিবাহ প্রচলন, পুনঃপ্রচলনের ব্যাপারে আইনি আশ্রয় নেন এবং কাজটা শুরু করেন। যদিও কঠিন ছিল কাজটা খুব। মরা ফেরার কথা জানেন? বিধবা বিবাহ যখন বেশ কয়েকটা ঘটে গেল, তখন হঠাৎ করে তৎকালীন সমাজের পণ্ডিতেরা বা মাথারা হঠাৎ করে একটা দিন ঘোষণা করলেন, অমুক দিন মরা ফিরবে গো। মরা ফিরবে মানে যারা মরে গেছে তারা সব গঙ্গার ঘাট থেকে উঠে উঠে আসবে। সে কি কথা? হ্যাঁ, আসবে। মরা ফেরার ব্যাপারটা, বিধানটা দেওয়া হলো কেন? মরা ফেরার বিধানটা কেন দেওয়া হলো বলুন তো? বেশ কয়েকটা বিধবা বিবাহ ঘটে গেছে তো। তাহলে এবার যদি মরারা ফিরে আসে তাহলে কি হবে? তাহলে তারা এসে তো তাদের স্ত্রীদের দাবি করবে, তাদের তো আবার বিয়ে হয়ে গেছে, কেলেঙ্কারি কাণ্ড হবে। আর বিদ্যাসাগর মশাইয়ের সম্পর্কে রটনা, তিনি কোঁড়ে নারী নিয়ে ফুর্তি করছেন। একের পর এক কোঁড়ে নারী মানে বাচ্চা বাচ্চা মেয়ে, নারী মানে যে বিধবা, তাদের নিয়ে তিনি ফুর্তি করেন তো সারাদিন। অত্যন্ত বদলোক। এই রটনা তো ছিলই। মরা ফেরার হুজুগ তুলে দেওয়া হলো।
এই কলকাতা শহরে মরা ফেরার হুজুগ তুলে দেওয়া হলো। হুজুগ যখন উঠল, তখন ইয়ং বেঙ্গলের দল সঙ্গে কালীসিংহী, বিদ্যাসাগরের কিছু ছাত্র, তারা তৈরি হয়ে থাকলো। কিরকম তৈরি হয়ে থাকলো? মাথায় রাখুন, হরিশ মুখুজ্জে তখন কিন্তু রয়েছেন, মানে পিচকারে রয়েছেন হরিশ মুখুজ্জে, অর্থাৎ কিনা হিন্দু পেট্রিয়টের সম্পাদক। এই সমস্ত ব্যক্তিরা পাশে থাকলেন। তারা তৈরি হয়ে থাকলো কি, যে তারা জানে মরা কখনো ফেরে না, কিন্তু হুজুগে বাঙালি কি করবে? কিছু লোক আগের স্বামী সেজে আসবে, তখন তাদেরকে ধরতে হবে। সত্যি এলো, বেশ কিছু লোক আগের স্বামী সেজে এলো, তারা মরা ফিরেছে। গঙ্গার দিক থেকে তারা এগিয়ে এলো, গঙ্গার ঘাটে ঘাটে পাহারা বসিয়ে দিয়েছিল ইয়ং বেঙ্গল সেদিন। হুতমের নকশাতে স্পষ্ট করে এটার উল্লেখ আছে মরা ফেরার হুজুগ নিয়ে। এবং বেশ কয়েকজনকে ধরে উত্তম মধ্যম ধোলাই দেওয়া হলো, তাদের প্রমাণ চাওয়া হলো যে আমি অমুক অমুক গো, মরে গেছিলাম, ফিরে এসেছি, আজকে তো মরা ফেরা। বাধা দেওয়ার চেষ্টাটা কোথা থেকে হচ্ছে? বাধা দেওয়ার চেষ্টাটা কোথা থেকে হচ্ছে? বিদ্যাসাগরের সমাজ সংস্কারের কাজটাকে বাধা দেওয়ার চেষ্টা সেদিনে যেভাবে হয়েছিল। এবারে আসুন আজকের পরিসংখ্যানে মরা ফেরা থেকে, এবারে আসুন আজকের পরিসংখ্যানে যাই। বিদ্যাসাগর ব্রাহ্মণ্যবাদের ঘোর বিরোধিতা করেছেন। নিজে কিন্তু পুজো অর্চা কোনো কিছু ছাড়েননি, কিন্তু পুজো অর্চা করা মানে এই নয় যে ব্রাহ্মণ্যবাদের যে সমস্ত কুসংস্কার সেগুলি মানতে হবে। অতএব তিনি কি করলেন? তিনি বললেন কাস্টের সঙ্গে শূদ্রের, শূদ্রের সঙ্গে ব্রাহ্মণের যে কোনো বিবাহ হতে পারে, ইন্টারকাস্ট বিয়ে। পিছিয়ে পড়া শ্রেণী যাতে এগিয়ে আসতে পারে তার জন্য ভাবলেন। তার জন্মের 200 বার্ষিকীতে আমি আজকে দেখতে পাচ্ছি এখন আমাদের দেশে ইন্টারকাস্ট ম্যারেজের সংখ্যাটা কত? শতকরা হিসেবে 5%। 5%, 5%, 5%। গত পরশু দিনে একটা ঘটনা ঘটেছে দক্ষিণ ভারতে। একটি 26 বছরের যুবক, সে তার স্ত্রীকে, সে একটি মেয়েকে বিয়ে করে, তার স্ত্রীর বাড়ির লোকের অমতে বিয়েটি করে, এবং তারপরে কারণ তাদের ইন্টারকাস্ট বিয়ে ছিল, অর্থাৎ তাদের জাতের মিল ছিল না, এবারে তাদেরকে আমন্ত্রণ করে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে তার স্ত্রীর বাড়ির লোকেরা ছেলেটিকে হত্যা করেছে কুপিয়ে। পুলিশের কাছে মেয়েটি জানিয়েছে। 2020 সাল, 1820 সাল জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2020 সাল, মাত্র 5% ইন্টারকাস্ট ম্যারেজ হয় আমাদের। বেজাতে বিয়ে হয় মাত্র 5%। আর অন্যান্য দিকে অনার কিলিং ফিলিং নাই বললাম। এখনো পর্যন্ত এখানে এদেশে ডাইনি বলে মেয়েদেরকে হত্যা করা হয়। কোনো মেয়ের নামে ডাইনি বলে রটিয়ে দিলে কোনো অসুবিধা নেই, তারপরে তাকে খুন করে দেওয়া যায়, এখনো পর্যন্ত করা যায়। হ্যাঁ, রূপ কানোয়ার নামের এক যুবতী বেশ গত শতাব্দের শেষের দিকে দিল্লিতে, রাজধানীতে সে সতীও হয়েছিল। এটাও ঘটনা। অর্থাৎ এই লোকগুলো তো ব্যর্থ। এই লোকগুলো তো মূলত এই যন্ত্রটির শিকার হয়েছেন। আমরা এই যন্ত্রের শিকার করেছি তাদেরকে। আমরা মুখে ওরাই, কাজের বেলায় আমরা বলতে থাকি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বলতে থাকেন, ওই তো উত্তর কলকাতার অমুক জায়গাতে বিদ্যাসাগরের একটা পরিবার ছিল গো, এক বিধবা রমণীর সঙ্গে তার সম্পর্ক ছিল। অর্থাৎ একজন মানুষ নিজের চেষ্টায় এত দূর লড়াই করে এতটা সমাজ পরিবর্তনের চেষ্টা করেছেন, তাকে যেন তেন প্রকারেণ ক্ষুদ্র করা 200 বছর পরে, কি অগ্রগতি আমাদের,
কি অগ্রগতি আমাদের। বিদ্যাসাগরের জীবন নিয়ে প্রচুর কাহিনী আছে, আমরা জানি, কিন্তু বিদ্যাসাগরের পাণ্ডিত্য হিন্দু ধর্মের দুঃসাহসের বিরুদ্ধে দাঁড়িয়ে, হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে যে দুঃসাহস তিনি দেখিয়েছেন, কই? আমরা তো পাশাপাশি হিন্দু মুসলিম পাশাপাশি বাস করেছি। আচ্ছা, মুসলিম ধর্ম থেকে একজন বিদ্যাসাগর উঠে এলেন না কেন? কুসংস্কার যেরকম হিন্দু ধর্মে ছিল বা আছে, মুসলিম ধর্মেও তো সমানভাবেই আছে, বরং বেশি আছে, আজও আছে। একজন বিদ্যাসাগরকে তো সেখান থেকে আমরা পেলাম না। এটাকে কি বলবেন আপনি? যে কারণে সমাজটা পিছিয়ে থাকলো না প্রচুর পরিমাণে? হ্যাঁ, থাকলো। এই প্রশ্নটা সত্য, এর উত্তরটা হচ্ছে হ্যাঁ, পিছিয়ে আছে। ইংরেজ আমলে মুসলিমরা তাদের হাত থেকে নাকি ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, তারা তো এসে বাইরে থেকে এখানে দখল করেছিল। তারপরে তাদের হাত থেকে যেহেতু ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, ইংরেজরা নিয়ে নিয়েছিল, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে তার হাত থেকে ক্ষমতা নিয়ে নিয়েছিল, অত ইংরেজদের সঙ্গে তারা সুসম্পর্ক রাখেনি। কিন্তু অজাচার অপশাসন থেকে খানিকটা হলেও মুক্তি পাওয়ার স্বাদ পেয়ে হিন্দুরা কিন্তু ইংরেজদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে ফেলেছিল। তার কারণটা ছিল হচ্ছে শিক্ষিত সম্প্রদায়টা সবসময় হিন্দুদের মধ্যে বেশি থেকেছে এবং দ্রুত নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে পেরেছে হিন্দুরা। আবার দেখুন, ধর্মীয় সংস্কার, সামাজিক সংস্কারগুলো হিন্দুদের মধ্যে আগে ঘটেছে। মুসলমান সমাজে তো একজন বিদ্যাসাগর এলেন না, আর বিদ্যাসাগরের প্রকৃত মুসলমান সমাজে সে সময় ঢুকে সংস্কার করা সম্ভব ছিল না, সেটা প্রত্যাশা করা অন্যায়। আর যদি আমরা অন্যদিকেও তাকিয়ে দেখি, অসংখ্য পাদ্রি জেমস লং থেকে শুরু করে, অ্যালান অক্টাভিয়ান হিউম থেকে শুরু করে, ডেভিড হেয়ার থেকে শুরু করে একাধিক বিদেশি, মানে ইংল্যান্ড বা আয়ারল্যান্ড থেকে আসা মানুষজন, যারা আমাদের সমাজের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কাজ করেছেন, শিক্ষা প্রসার বলুন, চিকিৎসার প্রসার বলুন, বিভিন্নভাবে কাজ করেছেন, পরিকাঠামোর প্রসার বলুন, তারাও কিন্তু করেছেন কাজটা। তাদেরকেও কিন্তু গ্রহণ করেছে কারা? হিন্দুরা। দরজা মুসলমানরা খোলেনি। একজন বিদ্যাসাগর মুসলমানদের মধ্যে আসেননি বলেই আজও সেই পিছিয়ে থাকাটা আরো পিছিয়েই রয়ে গেছে। আর আমরা সেটাকে কতটা গ্রহণ করতে পেরেছি, সেই প্রশ্ন আজকে বিভিন্নভাবে উঠে যায়। দেখুন, সেই সময় আরেকজন মস্ত বড় সমাজ সংস্কারক মানুষ, তার কথা একটুখানি বলি। সমাজকে অন্যদিকে ভাবার চেষ্টাটা যিনি করাতে পেরেছিলেন, তার কথাটা বলি। দক্ষিণেশ্বরের মন্দিরে যাকে পুরোহিত নিয়োগ করা হয়েছিল, তার কথাটাও একটু বলি। বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল শ্রীরামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণ মানুষটি এবং তার শিষ্য বিবেকানন্দ, এরা দুজনে বাঙালির ভাবের ঘরে, বাঙালির চরিত্রের ঘরে যে একটা মস্ত বড় ভূমিকা রেখেছেন, বিদ্যাসাগরের ভূমিকা তার থেকেও গুরুত্বপূর্ণ বা সমান গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যের বিষয়, শ্রীরামকৃষ্ণদেবকে আমরা দেবতা বানালাম, বিবেকানন্দের দর্শনকে একদল ঠেলে ফেলে দিতে চাইলেন বটে, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আমরা কিন্তু ফিরিয়ে আনছি এবং ফিরিয়ে এনেছি, প্রমাণ করেছি। কদিন আগেও আপনারা জানেন, দিনের পর দিন আমরা এগুলো প্রমাণ করেছি এবং প্রমাণ পেয়েছি এর সত্যতা কতটা ছিল। কুশিক্ষা আমাদের দেওয়া হয়েছিল, চেষ্টা করা হয়েছিল এদের প্রত্যেককে অপমান করা। তাই জন্য 60-এর দশকে বিদ্যাসাগরের মূর্তির গলা কাটা হয়েছিল। কিছুদিন আগেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিদ্যাসাগরের মূর্তির ওপরে হামলা হয়েছিল, কারণ ইনি কোনো মানুষ নন, ইনি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ওপরে হামলা হয়েছিল এই কদিন আগেও। আমরা গলা কাটি, আমরা মূর্তি ভাঙি, আমরা বিদ্যাসাগরকে যেন তেন প্রকারেণ অসম্মান করে তার চরিত্রের দোষ কথাটা 200 বছর পরে বলে আমরা আমোদ পাই।
আমরা আমোদ পাই। তাহলে আমরা তার কাছ থেকে কি কি পেলাম সে কথা হলো, আর কি তাকে দিচ্ছি সে কথাও বললাম। আপনাদের যদি কিছু বলার থাকে বলুন, আপনাদের যদি কিছু বলার থাকে বলুন। যদি মনে হয় যে বাংলার সেই কঠিন, ভারতের সেই কঠিন সময় দাঁড়িয়ে, পরাধীন একটা দেশে দাঁড়িয়ে, একটা গ্রাম থেকে আসা সাধারণ ঘরের একটি ছেলে আপন চেষ্টাতে, আপন যোগ্যতায়, আপন শিক্ষায়, আপন উদ্যোগে, আপন উদ্যমে এবং সর্বোপরি আপন মেধায়, প্রতিভায় ভাস্বর হয়ে যে কাজটি করেছেন, প্রমিত বাংলা রচনার ক্ষেত্রে তার ভূমিকা, যখন শকুন্তলা অনুবাদ করছেন কি অসামান্য লেখা, শকুন্তলার কাহিনী যখন লিখছেন কি অসামান্য লেখা, কি অসামান্য তার প্রতিটি প্রবন্ধ, প্রতিটি, এমনকি ভ্রান্তিবিলাসের মতো চমৎকার যে মজার গল্প, হয়তো বিদেশি গল্পের ছায়া থেকে নিয়েছেন, কিন্তু সেটাকে বঙ্গীয়করণ করেছেন তো খুব সুন্দর করে। বাংলা লিখতে শিখিয়ে গেছেন তিনি। আর আজকে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা পড়েই না, তো দরকার পড়ে না। আমরা আন্তর্জাতিক হয়েছি, তাই একটু খুঁজে বার করার চেষ্টা করুন না। আপনার আশপাশে এরকম কয়েকজনকে যদি পেয়ে থাকেন যে যারা কিনা অনর্গল 1 ঘন্টা, আধ ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, আচ্ছা 5 মিনিট শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন, যদি পান আমি খুব গর্বিত বোধ করব। বিদ্যাসাগর আনন্দ পাবেন পরকালে বসে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে লোকটাকে আমরা মূল্যায়নই করতে পারিনি। এটা আমার একার দৃষ্টিভঙ্গি নয়। আজকে যিনি সংযোগের কারণে যোগ দিতে পারলেন না, সে বিশ্বদেব বাবু একটি লেখায় এই কথাই লিখেছেন যে বিদ্যাসাগরের মূল্যায়ন করতে আমরা ব্যর্থ হয়েছি। আজকের দিনেও আমরা সম্পূর্ণ ব্যর্থ, এবং তার কারণটা হচ্ছে যে একটা জীবনে বিধবা বিবাহ, বাল্য বিবাহ, স্ত্রী শিক্ষা নিয়ে বিদ্যাসাগর যতটা শ্রম ও সময় ব্যয় করেছেন, এবং যে বিপুল পাণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন, তার মাধ্যমে তিনি যে শিক্ষা ব্যবস্থাটা প্রচলন করেছিলেন, ঢেলে সাজিয়েছিলেন নিজের মতো করে, সমাজটাকে দেখিয়েছিলেন যে কিভাবে বাঁচতে হয়। একটা মেদিনীপুরের গ্রামের ছেলে, সেই জায়গাতে পৌঁছানোর মতো, তার সঙ্গে সমমনস্কতায় পৌঁছিয়ে ভাবার মতো ক্ষমতা একজনেরও কি আছে? যারা আজকে তার সমালোচনা করছেন বা সমালোচনা করার চেষ্টা করছেন, যারা বলার চেষ্টা করছেন বিদ্যাসাগরের যোগ্যতা প্রসঙ্গে প্রশ্ন, একজনও কি আছে? একজনও নেই। তার সমক্ষেত্রে, সমদৃষ্টিতে ভাবার মতো ক্ষমতা একজনেরও কি আছে? নেই। কিন্তু সমালোচনা করার জন্য তৈরি আছে এরা সকলে। তার চরিত্রে কলঙ্ক লেপন করার জন্য তৈরি আছে এরা। আমরা মূল্যায়ন কতটা করতে পেরেছি? আমরা ব্যর্থ হয়েছি। পাশাপাশি যে বা যারা তাকে নিয়ে এইরকম প্রশ্ন তোলেন, তাদের নিজেদেরকে তারা কি ভাবেন জানি না, তাদের অন্তত এটা ভাবা উচিত যে বাজিকর যত কৌশলী হোক না কেন, সে তার নিজের স্কন্ধে আরোহণ করতে পারে না। অর্থাৎ আপনি যত বড় বাজিকর শব্দটিকে বললে হয়তো অনেকে বুঝবেন না, ম্যাজিশিয়ান, নিজের কাঁধে নিজে ওঠা যায় না। বিদ্যাসাগরের কাঁধে ওঠা,
খুব কঠিন ব্যাপার। তাই যেটা পারবেন না সেখানে চেষ্টাটাও করবেন না, ছেড়ে দিন, সেটাই ভালো। নবীন, এখানে বোধহয় তুমি লিখেছ যে একজনও পাবেন না। হ্যাঁ পাবে, হ্যাঁ পাবে। একটু গর্ব করে বলি আমি পারবো, আমি পারি। আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছেন যে আপনি এতদিন বিদেশে ছিলেন, আপনার বাংলা এত ভালো কি করে? আমি জানি এখানে অনেকে আমার সঙ্গে হয়তো সহমত হবেন না, আমি জানি না, কিন্তু অনেকেই সহমত হবেন যে আমি যে বাংলাটা বলি, লেখার সময় যেটা লিখি, বিভিন্ন রকম বাংলা আমি লিখতে পারি, বলতেও পারি, কারণ আমি সারাটা জীবন এই ভাষার চর্চাটাতে থেকেছি। আমি পারি। একটিও ইংরেজি শব্দ, অন্য ভাষার শব্দ আমার কথায় মিশবে না। আমার সে অধিকারটা আছে, এটা আয়ত্ত করা, এটা শেখা, এবং সর্বোপরি এটা ইচ্ছা। একটা ভাষাকে, নিজের মাতৃভাষাকে যদি সম্মান দিতে না পারি, আমি যদি নিজের মাতৃভাষাকে সম্মান দিতে না পারি, খুব কঠিন, খুব কঠিন। কারণটা হচ্ছে এই জন্য যে কথাটি কার আপনারা সকলে জানেন, কথাটিকে কিভাবে ব্যবহার করা হয়েছিল তাও আপনারা সকলে জানেন, কথাটিকে নিয়ে কতটা রাজনীতি করা হয়েছে তাও আপনারা সকলে জানেন। মনে করিয়ে দিই, শিক্ষায়, মাতৃভাষায় মাতৃদুগ্ধ। এই শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এই মাতৃদুগ্ধ ব্যতীত আমাদের প্রত্যেকের জীবন অচল। এই মাতৃদুগ্ধের সমান্তরালে রয়েছে মাতৃভাষা। সেই মাতৃভাষার প্রতি আমাদের সম্মান বোধটুকু আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 200তম জন্মদিনে অন্তত সেই ইচ্ছাটুকু প্রকাশ করলাম, আপনাদের সকলের কাছে করজোরে মিনতি করলাম। এরপর থেকে যতবার আমরা কথা বলবো, যে কোনো পরিস্থিতিতেই বলি না কেন, দুজন বাঙালি যখন কথা বলবেন, অনুগ্রহ করে নিজের ভাষার প্রতি সম্মানটি বজায় রেখে শুদ্ধ বাংলাতেই কথা বলুন। পারবেন, আমরা পারি, ইচ্ছে করলেই পারি, ইচ্ছেটা করি না। আমরা মনে করি এটা একটা হেলা ফেলার ব্যাপার। তা যদি হতো তাহলে আজকে আমরা মনুষ্য পদবাচ্যটাও হতে পারতাম না, শুধুমাত্র একটি মানুষের জন্য হতে পেরেছি। সশ্রদ্ধ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম। এবং ক্ষেত্র বিশেষে আপনারা জানেন যে আমি তো আবেগে চলা মানুষ। আমার আবেগ কাজ করে ভেতর থেকে, আর মনে হয় বেঁটে খাটো বিটলে বামুন, ধুতি আর চাদর পরা, যে অসম্ভব জেদি, সেই লোকটাকে খুব আপন বলে মনে হয়। কদাকার চেহারা, তাকে দেহরক্ষী নিয়ে ঘুরতে হতো কলকাতা শহরে, কারণ উচ্চ বর্ণের সমাজপতিরা চেয়েছিলেন লোকটাকে মেরে ফেলতে, বিটলে বামুনটাকে। আমরা যেন আজকে তার 200তম জন্মদিন থেকে একটা শপথ নিতে পারি, এই যন্ত্রটি আমরা তার ক্ষেত্রে আর ব্যবহার করব না। আসুন বাংলায় কথা বলি একদম ঠিকঠাক করে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাঙালি আনা, বাঙালিত্ব, সর্বোপরি উদার মনের মানসিকতা, যেটা তার সারা জীবন ছিল, তাকে দয়ার সাগরও বলা হতো। আজকের থেকে আমরা একটু নিজেদের বদলে নিই না, সেদিকে ঘুরিয়ে নিই। ভালো থাকুন সকলে, নমস্কার, শুভরাত্রি, আনন্দম। দেখা হচ্ছে আগামীকাল বেলা 11টায় আমাদের পরিবার কথায়। বিদায়।